আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যুক্তিবিদ্যার তৃতীয় ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলবো ব্যাখ্যা নিয়ে। ব্যাখ্যা কেন প্রয়োজন, কেন দরকার সেটা তোমরা ভালোভাবেই জানো। পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় তোমাদের ব্যাখ্যা দিতে হয়, এক্সকিউজ দিতে হয়। ক্লাসে দেরি হয়ে গেছে, স্যারকে বলতে হবে কেন তুমি দেরি করে আসছো, বুঝছো? পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো, বাম্মাকে কৈফিয়ত দিতে হবে কেন তুমি খারাপ রেজাল্ট করেছো। তো যখন তুমি একটা ভ্যালিড রিজন দেখাইতে পারবা, অর্থাৎ যৌক্তিক কারণ দেখাইতে পারবা তোমার যে কাজটা করেছো সেটার পিছনে, তখন সেটা কেউ মেনে নিবে। কিন্তু তুমি যদি একটা যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারো তোমার কাজের পিছনে, তাহলে সেটা কেউ মেনেই নিবে না। তো এই যে আমাদের কথা, আমাদের উক্তি, আমাদের কাজ, এগুলার অ্যাকসেপ্টেন্সের জন্য অর্থাৎ গ্রহণযোগ্যতার জন্য কি হতে হয় বলো? ব্যাখ্যাকে যৌক্তিক হতে হয়, ভ্যালিড হতে হয়। ওকে, আচ্ছা, তোমরা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়ে গেছো। আমি তোমাদের লাইভটা খুঁজে পাচ্ছি না, যে লাইভটা কোথায় আছে। তো আচ্ছা, তোমরা অলরেডি যুক্ত হয়ে গেছো। যেটা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে যখন তোমরা তোমাদের কোনো একটা কাজের পিছনে তোমরা অনেকে সালাম দিতেছ, ওয়ালাইকুম সালাম। 31 জন কেবল লাইভে আছো, লাইভটা শেয়ার করো যাতে 31 থেকে আরও অনেক জমে হয়, যাতে ক্লাসটা তোমরা দেখতে পারো। আশা করছি ক্লাসটা তোমাদের অনেক ইফেক্টিভ হবে। হ্যাঁ, তোমরা অনেক কিছু জানতে পারবা, বুঝতে পারবা। আর কেন এই জিনিসগুলো প্রয়োজন, আসলে যুক্তিবিদ্যা জিনিসটা কিসের জন্য প্রয়োজন? একটা হিউম্যান সায়েন্স, মানুষের জীবনে দেখো, আমাদের লাইফে এই বোর্ডে লেখা ওঠে না তাড়াতাড়ি। ওকে, এই মানুষের জীবনে প্রতিটা কাজের ব্যাখ্যা দিতে হয়, এক্সপ্লেইন করতে হয়। হ্যাঁ, একটা ক্লাসে তোমার 10 মিনিট লেট হয়ে গেছে, এক্সপ্লেইন করতে হবে। দেখো, তোমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 3টায়, আমি 10 মিনিট দেরি করে যাচ্ছি। এখন আমি এসে তোমাদের বলতেছি যে আমি রাস্তায় একটু ট্যাক্সি বা অটো পাইতে সমস্যা হচ্ছিল, সেই জন্য 10 মিনিট লেট হয়েছে। তো দেখা যাচ্ছে তখন সেটা গ্রহণযোগ্য। কিন্তু আমি যদি বলি যে ঘড়ি স্লো ছিল, আমি সময় দেখতে পারি নাই, অটোমেটিক্যালি দেখা যাচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে বা মনে করো কোনো একটা অলৌকিক কারণে 10 মিনিট সময় আমি দেখতে পাই নাই, তখন সেটা কিন্তু একটা ভুল ব্যাখ্যা। তো এই ব্যাখ্যার প্রয়োজনীয়তা, ব্যাখ্যার যৌক্তিকতা, ব্যাখ্যার বৈজ্ঞানিক হওয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে তোমাদের অধ্যায়ে। তো অধ্যায়টা গুরুত্বপূর্ণ, যদি ভালোভাবে দেখো, ভালোভাবে শোনো আর বোঝার চেষ্টা করো, পরীক্ষা অ্যাপ্লিকেশনের পাশাপাশি নিজের জীবনেও অ্যাপ্লাই করতে পারবা। এবং তোমার কথাবার্তা এবং তোমার উপস্থাপনা, তোমার যৌক্তিক কারণ দেখানো সবার কাছে গ্রহণযোগ্য হবে। আসলে প্রতিটা মানুষই কি চায় যে নিজের কথা, নিজের উক্তি, একটা নিজের মানুষের সব দিক দিয়েই যাতে তার গ্রহণযোগ্যতা সমাজে, বাইরে সবার সাথে বেশি থাকে। তো সেই গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য সবার আগে যেটা হবে, তোমার ব্যাখ্যাটাকে আগে গ্রহণযোগ্য হতে হবে। তুমি যেটা বলতেছো সেটা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে মানুষ তোমাকে কিভাবে গ্রহণ করবে? আসি আমরা এবার ব্যাখ্যা জিনিসটা আসলে কি। ওকে, ব্যাখ্যা জিনিসটা হচ্ছে কোনো একটা বিষয়ের, কোনো একটা জিনিসের বা কোনো একটা ঘটনার পেছনে যে কারণগুলো থাকে সেগুলো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা। আমরা ব্যাখ্যা বলতে যৌক্তিকভাবে বা যৌক্তিক ব্যাখ্যা বলতে যেটা বুঝি আর কি, লৌকিক ব্যাখ্যার বিষয়টা ভিন্ন, সেটাও আমরা একটু পরেই দেখব। এই এক্সপ্লেনেশন শব্দটা ল্যাটিন শব্দ এক্সপ্লেনেট থেকে এসেছে। কোথা থেকে? এক্সপ্লেনেট, যার উৎপত্তিগত দিক থেকে সহজ ও স্পষ্ট করে তোলা। দেখো, আমরা শাব্দিক অর্থ থেকেই বুঝতে পারি যে ব্যাখ্যা জিনিসটা কি করে, কোনো একটা বিষয়কে সহজ করে, স্পষ্ট করে। সহজ স্পষ্ট করার মাধ্যমে কি করে, তোমাকে বুঝতে সাহায্য করবে। তোমরা পরীক্ষায় দেখবা বলা থাকে, একটা পঙ্কোক্তি দেওয়া থাকলো বা একটা কবিতার চরণ দেওয়া থাকলো, দেওয়ার পর বলতেছে যে এই কবিতার চরণটা কি বোঝায়। তো কবিতার চরণটা কি বোঝায় সেটা যদি তুমি ব্যাখ্যা করতে পারো, ভালোভাবে উপস্থাপন করতে পারো, ভালোভাবে তুলে ধরতে পারো, দেখা যাচ্ছে মার্কস ভালো পাও। তো ব্যাখ্যার মাধ্যমে কি হয়, সেই পঙ্কোক্তিটার, সেই চরণটার একটা ভাবার্থ যেটা থাকে, একটা অর্থ যেটা থাকে, লেখক যার উপর ভিত্তি করে লিখতেছেন সেটা স্পষ্ট হয়, সহজ হয়, সহজে বুঝতে পারি। ওকে, আচ্ছা, তো ব্যাখ্যার কাজই হচ্ছে এই সহজ এবং স্পষ্ট করা। যেমন ধরো, জটিল, বিচিত্র, রহস্যময়,
জটিল বিচিত্র রহস্যময়। তোমরা বর্তমানে অনেকেই মুভি দেখো, ওকে? তো এই যে মুভিগুলো আছে, মুভিগুলোর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড সিনারি, ব্যাকগ্রাউন্ড কাহিনী, আবার দেখা যাচ্ছে বর্তমানে যে মুভিগুলো অনেক কমপ্লেক্স, বোঝা মুশকিল হয় যদি তুমি ব্যাকগ্রাউন্ড হিস্টোরি না জানো, মুভির কনসেপ্টটা ভালোভাবে না জানো, কেন বানাচ্ছে, কিসের বেসে, কালচারাল, হিস্টোরিক্যাল না যুদ্ধের উপর, তারপরেও বোঝা কিন্তু কঠিন হয়ে যায়। সেই জন্য সেই জটিল বিচিত্র রহস্যময় বিষয়গুলো বোঝার জন্য কি প্রয়োজন হয়? ব্যাখ্যার প্রয়োজন। কেউ যদি সেই মুভিটা তোমার কাছে এক্সপ্লেইন করে তখন তুমি কিন্তু সেটা সহজেই বুঝতে পারবা, ব্যাখ্যা প্রদান করে। আচ্ছা, তো এই অস্পষ্ট ঘটনাগুলো, রহস্যময় ঘটনাগুলা সোজা করার জন্য, কি করার জন্য? সোজা, সিম্পল করার জন্য আমাদের কিসের প্রয়োজন? ব্যাখ্যার প্রয়োজন। এখন দেখো, এখানে আরেকটা কথা বলা আছে, সময়ের ভিত্তিতে ব্যাখ্যা রকমফের হয়ে থাকে। As time changes, explain change. ওকে, অর্থাৎ যখন সময় পরিবর্তন হয় তখন ব্যাখ্যা পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। যেমন আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সে ভর্তি আছো, আবার FRB 4. আমি তোমাদের বলি, তোমাদের যে কোর্সগুলো রান করা হয় অনেক স্বল্প মূল্যে, অনেক কম খরচে, ওকে? তো দেখা যাচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি কোর্স, কখনোই দেখা যাচ্ছে যে একদম যেগুলা মনে করো বিজনেসম্যান, বাংলাদেশের অধিকাংশ বিজনেসম্যান সিন্ডিকেট টাইপ, যে দেখা যাচ্ছে একটা প্রাইস নির্ধারণ করে দিল, সেই প্রাইসেই তোমাকে জিনিসটা কিনতে হবে, গ্রহণ করতে হবে, নাহলে তুমি কিনতে পারবে না, এবং প্রাইসটা নির্ধারণ করে নিজের মুনাফার দিকে লক্ষ্য রেখে। কিন্তু আমি দেখেছি যতদিন থেকে চলশিখির সাথে আসি, বনি ভাইয়ের সাথে আসি, তো ওনার প্রাইস পলিসিটা আমাকে অনেক ভালো লাগে, অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, যাতে আমাদের দেশের প্রান্তিক স্টুডেন্টগুলো কোর্সগুলো এনরোল করতে পারে। তো তোমরা চেষ্টা করো কোর্সগুলোতে এনরোল করার, আর আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি তোমাদের ভালোভাবে পড়ানোর। আচ্ছা, তো দেখো, সময়ের ভিত্তিতে ব্যাখ্যার রকমফের হয়ে থাকে। আমি তোমাদের এখানেই একটা ব্যাখ্যা দিয়ে দেই যে এডুকেশন, ওকে? এডুকেশন, দেখো বর্তমান সময়ে এডুকেশন বলতে আমরা অনেক বিষয় বুঝি, যেমন ডিস্টেন্স লার্নিং আছে। ডিস্টেন্স লার্নিং কীরকম? যেমন আমি এখানে ক্লাস নিতেছি, তোমরা অনলাইন দূর থেকে শিখতেছো, ওকে? এখানে সশরীরে উপস্থিত না হয়ে, এই এডুকেশনটা বর্তমান সময়ে উপস্থিত, ওকে? প্রেজেন্ট টাইমে, হ্যাঁ? কিন্তু যদি তুমি সক্রেটিসের যুগে যাও, প্লেটের যুগে যাও, অ্যারিস্টটলের যুগে যাও, প্লেটের যুগে যাও, তখন কিন্তু এইরকম শিক্ষা ব্যবস্থা ছিল না, অর্থাৎ এরকম নেটওয়ার্ক কমিউনিকেশন ছিল না। তখন শিক্ষার ব্যাখ্যা প্রদান করতে গিয়ে আমাদের এই বিষয়গুলা নিয়ে আসা লাগতো না। তখন কি আনা লাগতো? পার্সন টু পার্সন, অর্থাৎ সশরীরে উপস্থিত থেকে শিক্ষা অর্জন, ওকে? তো এই যে বিষয়গুলা দেখো, শিক্ষার ব্যাখ্যা বর্তমান সময়ে যা, সেই সময় কি ছিল? ভিন্ন ছিল, ওকে? আচ্ছা, তাহলে সেজন্য বলা হচ্ছে যে সময়ের ভিত্তিতে ব্যাখ্যা কি হয়? রকমফের হয়ে থাকে। তো এই ব্যাখ্যার প্রয়োজনীয়তা সবসময়ই ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, ওকে? এখন দেখো, এখানে ব্যাখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, ওকে? আমরা এতক্ষণ যে ব্যাখ্যা নিয়ে কথা বললাম, প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করা যায়, চেনা যায় কিসের মাধ্যমে? তার বৈশিষ্ট্যের মাধ্যমে। তুমি যদি বলা হয় যে মানুষের যদি বৈশিষ্ট্য বলা হয়, তোমাকে বলা হচ্ছে যে একটা বই, তখন বইয়ের বৈশিষ্ট্যগুলো তোমার সামনে বলা হচ্ছে। তোমরা যারা অর্থনীতি আছে, পৌরনীতি আছে, তোমরা জানো যে একটা ওয়েলফেয়ার স্টেটের, পৌরনীতিতে একটা ওয়েলফেয়ার স্টেটের কি কি বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলো থাকলে সেটা ওয়েলফেয়ার স্টেট। যেমন ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তারপর ডেমোক্রেসি, গণতন্ত্র, তারপর সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, তারপর আবার কি এই যে বিষয়গুলা, তো জেনারেল উইলের প্রায়োরিটি, অর্থাৎ সার্বিক ইচ্ছার, মানুষের ইচ্ছার প্রায়োরিটি, একটা দুর্নীতিমুক্ত ইলেকশন কমিশন, আবার অ্যাপ্লিকেশন অফ রুল অ্যান্ড ল, এই জিনিসগুলো যদি থাকে তখন সেটাকে আমরা কি বলি? ওয়েলফেয়ার স্টেট। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে। আবার অর্থনীতিতে মনোপলি মার্কেটের কিছু বৈশিষ্ট্য আছে, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো যখন আমরা জানবো তখন আমরা সহজেই বলতে পারি যে এটা ওয়েলফেয়ার স্টেট নাকি ওয়েলফেয়ার স্টেট না, এটা মনোপলি মার্কেট নাকি কম্পিটিটিভ মার্কেট। সেরকম ব্যাখ্যারও কিছু কি আছে? বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে বুঝতে পারি যে ব্যাখ্যা কীরকম হয়, ব্যাখ্যার নেচারটা কীরকম, ওকে? আচ্ছা, তো আমরা দেখবো এখন সেই বৈশিষ্ট্যগুলা। এখানে দেখো,
ব্যাখ্যায় কি বলা হচ্ছে? ব্যাখ্যায় জটিল, দুর্বোধ্য, রহস্যময়। ওকে, তো যে বিষয়গুলো রহস্যময়, যেমন তোমরা এখানে দাঁড়াই আছো, দেখতেছো যে সূর্য একটা জিনিস টাঙানো আছে আকাশে মনে হচ্ছে, আবার খসে পড়তেছে না। আগের মানুষ অনেক রহস্যের বিষয় ছিল, একটা আকাশ খুঁটিবিহীন দাঁড়াই আছে, কিসের জন্য? এই বিষয়গুলো যখন একটা ব্যাখ্যা প্রদান করা হবে যে এগুলো মহাকর্ষ শক্তির কারণে আটকাই আছে, তখন সেটা কি হচ্ছে, এই অস্পষ্ট বিষয়গুলো কি হচ্ছে, আমাদের সামনে সহজ ও সরল হচ্ছে, যে আমরা বুঝতে পারতেছি মহাকর্ষ শক্তির কারণে এই সবগুলো আকাশে আটকাই আছে, ঝুলন্ত অবস্থায় আছে, কোনোটাই খসে পড়তেছে না। ওকে, আচ্ছা, এই ব্যাখ্যার ঘটনায় প্রকৃত বা যথার্থ কারণ নির্ণয় করা হয়। অর্থাৎ কি? প্রকৃত বা যথার্থ কারণ নির্ণয় করা হবে ব্যাখ্যায়। তুমি ব্যাখ্যার মধ্যে অযৌক্তিক তোমার মন করা কোনো কারণ ঢুকাই দিতে পারবে না। এখন আমি তোমাকে বলতেছি এই মানুষটা মরে গেছে, হ্যাঁ, এখন মানুষটা মরে গেছে, তুমি বলতেছো এই যে কালকে যে কাকটা কাকা করতেছিল না, সেই কাকের কাকা করার কারণেই মানুষটা মরে গেছে। এই যে ব্যাখ্যা দিয়ে দিলা তুমি, একটা ভুল ব্যাখ্যা। এইরকম ব্যাখ্যা কিন্তু যুক্তিবিদ্যায় কি না, গ্রহণযোগ্য না। কারণ কি? যদি সঙ্গতিপূর্ণ না হয়। মানুষের মৃত্যু হয় কেন বলো তো? মানুষের যখন হার্ট ফাংশন করা অফ করে, অর্থাৎ মানুষের হার্টের কার্যক্ষমতা যখন বন্ধ হয়ে যায়, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, তখন মানুষ মৃত্যুবরণ করে। আমরা বাই সায়েন্স যেটা জানি আর কি, বৈজ্ঞানিক সম্মতভাবে যেটা জানি। কিন্তু যদি বলা হয় যে কাকের কাকা করার কারণে মানুষটার মৃত্যু হলো, বা ওই তারাটা ছুটে যাওয়ার কারণে মানুষটার মৃত্যু হলো, তখন সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না, বৈজ্ঞানিকভাবেও না, কেউই তোমার কথা বিশ্বাস করবে না। ওকে, সেই জন্য ব্যাখ্যাটাকে কি হবে, যৌক্তিক হতে হবে, সুন্দর হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, যাতে কি না হয়, হাস্যকর বা বর্জনযোগ্য না হয়। কিন্তু যদি তুমি মন গড়া ব্যাখ্যা দাও, অবশ্যই সেটা কি হবে, হাস্যকর হবে এবং সহজে গ্রহণযোগ্য হবে না। ওকে, আচ্ছা, আমরা বর্তমানে যেটা দেখব সেটা 4 নম্বরে। দেখো, ব্যাখ্যা কোনো বিশেষ ঘটনা বা বিষয় সম্পর্কে হতে পারে, আবার সাধারণ নিয়ম সম্পর্কে হতে পারে। আচ্ছা দেখো, বিশেষ ঘটনা মনে করো, একটা সিম্পলিফাইড তোমাকে বলি, 2টা ঘটনা, একটা সোসাইটি, একটা সমাজ, একটা সমাজের 2টা ঘটনা। কয়টা ঘটনা? 2টা। একটা মনে করো জেনারেলাইজড ইভটিজিং, জেনারেলাইজড ইভটিজিং, অর্থাৎ আমাদের সমাজে ইভটিজিং এর কারণ কি কি। আরেকটা বলতেছি একটা ইন্ডিভিজুয়াল ওম্যানের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, কেমন লাগতেছে তোমাদের যুক্তিবিদ্যার ক্লাস, তোমাদের ইমরান ভাইয়ের ক্লাস? আমি একটু তোমাদেরকে একটা কথা বলি 1 মিনিট। সেটা হচ্ছে, দেখো, আমাদের এই মিশন টেস্ট A+ কিন্তু আগামীকালকে শেষ হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমরা মিশন টেস্ট A+-এর শুরুতেই বলছিলাম যে আমাদের 1 মাসের কোর্স, অর্থাৎ 1 মাসের মধ্যেই তোমাদের সাথে আমরা ক্লাস হবে। আমাদের এই ক্লাসগুলো শুরু হয়েছিল নভেম্বরের 15 তারিখ থেকে, আর ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত 1 মাসে প্রায় 24 দিন আমরা ক্লাস নেব। সো আমাদের 4র্থ রুটিনের আগামীকালকে লাস্ট ক্লাস। তো মিশন টেস্ট A+ আগামীকালকে শেষ হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই বারবার কমেন্ট করতেছো যে ভাই প্রত্যেকদিন ক্লাস হয় কি না, পরবর্তী ক্লাসের রুটিন বা এই সেই। তোমরা যারা নতুন ক্লাসে, আমাদের এই ক্লাসগুলো হচ্ছে মিশন টেস্ট A+-এর প্রাইভেট গ্রুপে। আমাদের এই সপ্তাহের ক্লাসটা আমাদের পেজে হচ্ছে, চলো শিখি পেজ এবং এমডি বনি আমিন পেজে। তবে আগামীকালকে এই ক্লাসগুলো শেষ হচ্ছে। এর পরবর্তী ক্লাসগুলো আমাদের হবে MCQ বেসড, যেটা হচ্ছে অনশর্ট MCQ ক্লাস। আমাদের টেস্ট এক্সাম সামনে, টেস্ট পরীক্ষাকে টার্গেট করে মাত্র 1 মাসের মধ্যে, মানে 16 দিনের মধ্যে, 16 দিনের মধ্যে তোমরা যেন সবগুলো সাবজেক্টে 16টা সাবজেক্টে MCQ শেষ করতে পারো, সেটা আমরা ট্রাই করবো। অর্থাৎ তোমাদের বাংলা, ইংলিশ, ICT এবং মানবিক বিভাগে 13টা সাবজেক্ট, 16টা সাবজেক্টে 16টা তোমার মনে করো সাবজেক্টে A to Z MCQ আমরা শেষ করাবো। সেই MCQ পড়াবো, MCQর উপরে এক্সাম নিব, MCQর PDF দিব, সুপার সাজেশন দিব, সব কিছু পাবে মাত্র 99 টাকায়। এই ব্যাচটা আমরা ফ্রিতে দিতাম, কিন্তু ফ্রিতে দিলে অনেকে ওই যে ক্লাস ঠিকভাবে করে না, এই জন্য আমরা নামমাত্র মূল্য নিচ্ছি মাত্র 99 টাকা। আর যেটাতে প্রায় 3000 স্টুডেন্ট সুযোগ পাবে। 3000-এর মধ্যে 1500 অলরেডি অ্যাড আছে, কারণ হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স আর FRB 4.0 কোর্সে। আর নতুন করে যে 1500 স্টুডেন্ট সুযোগ পাবে, তার মধ্যে অলরেডি প্রায় 900+ স্টুডেন্ট ইনরোল করে ফেলছে, আর মাত্র 600টার মতো সিট আছে। তোমরা যারা এখনও ইনরোল করনি, তোমরা দ্রুত আমাদের পেজে মেসেজ দাও, এমডি বনি আমিন অথবা চলো শিখি পেজে, দিয়ে ভর্তি কনফার্ম করে ফেলো মাত্র 99 টাকা। সিট শেষ হয়ে গেলে পরে কিন্তু আর ইনরোল করতে পারবে না। ঠিক আছে, এতটুকুই বলার ছিল তোমাদেরকে।
আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা হুডির বিষয়টা দেখো, হুডি অলরেডি গ্রুপে পোস্ট হচ্ছে, তোমরা হয়তো ভাবছো হুডি একসাথে পাঠানো হয়েছে। হুডি মাত্র 100 জনেরটা পাঠানো হয়েছে, বাকিগুলো আজকে আরও প্রায় হচ্ছে 347 জন কত পাঠানো হবে টোটাল। আজকে পাঠানো হইলে প্রায় 450 মতো স্টুডেন্টকে পাঠানো হবে। আমরা ধারাবাহিকভাবে পাঠাচ্ছি, সারাদিন আমাদের হুডির কাজ চলতেছে। ইনশাল্লাহ আমরা আগামীকালকের মধ্যে বান্ডেল কোর্সে যারা ভর্তি হয়েছো সবারকে হুডি পাঠানো হবে আগামীকালকের মধ্যে। তোমরা পাইতে আরও 2-3 দিন সময় লাগবে এই আর কি। তো দেখো সব কিছুরই একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হতে একটু সময় লাগতেই পারে, সেই জন্য মাস্ট ইউ হ্যাভ প্যাশেন্স, অর্থাৎ তোমাদের ধৈর্য রাখতে হবে। আমি যেটাই ছিলাম সেটা হচ্ছে যে ব্যাখ্যা কী হতে পারে, বিশেষ ঘটনা সম্পর্কে হতে পারে, আবার স্পেসিফিক ঘটনা সম্পর্কেও হতে পারে। ওকে, আচ্ছা বনি ভাইয়ের কথা তোমরা শুনেছো বুঝেছো আশা করছি, সেই জন্য আমি আর কিছু বলতেছি না, আলহামদুলিল্লাহ। তো দেখো কি হতে পারে, বিশেষ ঘটনা সম্পর্কে হতে পারে বা সাধারণ নিয়ম সম্পর্কে হতে পারে। এখন যখন তুমি একটা ইপটিজিংয়ের একটা স্পেসিফিক বিষয় সম্পর্কে দেখো, এখানে ইপটিজিং আমি জেনারেলি যদি বলি তাহলে কি হতে পারে, আমাদের দেশের সোশ্যাল ভ্যালুস খারাপ, অর্থাৎ সামাজিক মূল্যবোধ খারাপ। সামাজিক মূল্যবোধ কি খামার, সামাজিক মূল্যবোধ খারাপ। আমরা কি করি না, একজন আরেকজনকে রেসপেক্ট করি না। কিন্তু যখন একটা ইন্ডিভিজুয়াল ইপটিজিংয়ের কথা বলতে পারি তখন দেখা যাচ্ছে কি থাকতে পারে, পারিবারিক অসন্তোষ থাকতে পারে, পারিবারিক শত্রুতা থাকতে পারে। পারিবারিক শত্রুতা থাকার কারণে ওই মেয়েটাকে আরেক পরিবারের ছেলে উত্ত্যক্ত করতেছে, এরকমও কিছু থাকতে পারে। তো দেখো জেনারেল একটা সাধারণ নিয়মের ক্ষেত্রেও ব্যাখ্যা ভিন্ন হয়, আবার বিশেষ নিয়মের ক্ষেত্রেও ব্যাখ্যা ভিন্ন হয়, কিন্তু ব্যাখ্যা থাকে। একটা বিশেষ ঘটনারও ব্যাখ্যা যেমন থাকে তেমনি একটা সাধারণ ঘটনারও কি থাকে, ব্যাখ্যা থাকে। আচ্ছা ওকে, আচ্ছা এবার যেটা আমরা দেখব, ব্যাখ্যা সর্বদা কি হয়, আপেক্ষিক হয়। তো এই বোর্ডে অনেক সমস্যা বুঝছো, একদম মানে মেশানোর সমস্যা, লেখার সমস্যা, সব সমস্যা নিয়ে ক্লাস করতে হয়। আচ্ছা তবুও আমি চেষ্টা করতেছি ভালোভাবে প্রেজেন্ট করার, তোমরা একটু অ্যাকসেপ্ট করার একটা মেন্টালিটি তৈরি করো, গ্রহণ করার। তো দেখো আপেক্ষিক জিনিসটা কি, অর্থাৎ রিলেটিভ। আমরা ইংরেজি সহজে বুঝি কিন্তু বাংলা বুঝি না। আপেক্ষিক জিনিসটা হচ্ছে কি, রিলেটিভ, অর্থাৎ সম্পর্কিত একটা বিষয়। তুমি এটাকে কি করতে পারবে না, কোনো বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা প্রদান করতে পারবে না। তুমি যদি বিচ্ছিন্নভাবে এক্সপ্লেন করতে যাও অবশ্যই তোমাকে অন্য বিষয়ের সাহায্য নিতে হবে। যেমন ধরো তুমি যদি পৃথিবীর ভূমিকম্পের ব্যাখ্যা দিতে যাও তাহলে তুমি শুধু পৃথিবী সম্পর্কেই বলতে পারো না, পৃথিবীর প্লেট টেকটনিক তত্ত্ব চলে আসবে, পৃথিবীর গঠন চলে আসবে, শিলাভূমি চলে আসবে। যেমন ধরো জাপানের ভূমিকম্পের মাত্রা আর বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা অনেক ডিফারেন্স। কেন ডিফারেন্স, কেন পার্থক্য, প্লেট ওদিকের মানে যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সৌদি আরবের ভৌগোলিক অবস্থান, এই সব কারণ সবগুলা একত্রিত করে তোমাকে ব্যাখ্যা প্রদান করতে হবে। সেই জন্য বলা হয় আপেক্ষিক বিষয়, অর্থাৎ রিলেটিভ বিষয়। তুমি এটাকে বিচ্ছিন্নভাবে কখনো ব্যাখ্যা প্রদান করতে পারবে না, সবসময় একটা না আরেকটার উপর নির্ভরশীল হতে হবে। প্রত্যেকটা বিষয় ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা আরেকটার উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা আবার এই জিনিসগুলো কি হয়, এক ব্যক্তির কাছে একরকম, অন্য ব্যক্তির কাছে আর একরকম। ওকে, যদি কোনো একটা স্পেসিফিক ঘটনা হয়, কিন্তু যেগুলো সাধারণ ঘটনা সেগুলা সেম। ওকে, আচ্ছা এখন দেখো স্থানকাল পাত্রভেদে ব্যাখ্যা ভিন্ন রকম। স্থান বলতে কি বোঝায়, লোকেশন, যেটা বললাম জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে। আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, দেখো বাংলাদেশের তেল উৎপাদনের মানে দেখো সৌদি আরবে তেলের খনি অনেক বেশি, কিন্তু বাংলাদেশে তেলের খনি অনেক কম, নেই বললেই চলে। ওকে, আবার দেখো বাংলাদেশে কয়লা খনি আছে কিন্তু তেলের খনি নেই বললেই চলে, গ্যাসের খনি আছে। তো এই যে ডিফারেন্সটা হওয়ার কারণ কি, সৌদি আরবের ওয়েদার, টেম্পারেচার, আবার দেখা যাচ্ছে যে জিওগ্রাফিক বালু, মরুভূমি হওয়ার কারণে উপরেই তেল তৈরি হয়। বিভিন্ন রকম টেম্পারেচার অত্যাধিক হওয়ার কারণে জীবাশ্ম জ্বালানিগুলা সহজেই তেলে রূপান্তরিত হয়, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে কাদামাটি, মাটির নিচে অনেক ভেতরে যেতে হয় উত্তোলনের জন্য। সেই জন্য তেল উত্তোলন বা গ্যাস উত্তোলন করা অনেক কস্টলি, খরচ বেশি হয়, কিন্তু সৌদি আরবে খরচ কম। তো এই যে খরচ কম হওয়ার কারণ কি, স্থানের পার্থক্য। ওকে, সৌদি আরবের জিওগ্রাফিক্যাল লোকেশন আলাদা, বাংলাদেশের লোকেশন আলাদা। তোমাদের ক্লাসে এতক্ষণ ছিল 174 জন, এখন 122 জন। তো দেখা যাচ্ছে, আবার বলি 122 জন, আবার দেখা যাচ্ছে কখনো 60 জন, কখনো 70 জন। এই যে একটা
মনে করো দেখা যাচ্ছে ক্লাস, এক একজন এক এক রকম ব্যাখ্যা দিবা যে ভাইয়ের ক্লাস ভালো লাগতেছে না, এগুলার রেকর্ডেড ক্লাস থেকে করে নিব। আবার দেখা যাচ্ছে অনেকজন বলবে যে ক্লাসে বুঝতেছি না, আবার অনেকজন বলবে যে শিডিউল প্রবলেম। অর্থাৎ দেখো, ক্লাস না করার এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা উপস্থিত আছে কিন্তু। ওকে, তো এই যে দেখো, ব্যক্তিভেদে অর্থাৎ পাত্রভেদে কি হয়, ব্যাখ্যাটা ভিন্ন হয়। এই ক্লাস না করার এক একজনের কাছে ব্যাখ্যা কীরকম, এক এক রকম। তো এই জন্য বলতেছে যে ব্যক্তিভেদেও ব্যাখ্যা ভিন্ন হয়। আবার দেখো কাল, সময়। তো সময় নিয়ে যখন আমরা কথা বলতেছি, তো দেখা যাচ্ছে যেটা আমি প্রথমেই তোমাদের বোঝাইলাম অ্যাজ এডুকেশন, মানে শিক্ষার ব্যাখ্যা দিয়ে। তো কথা হচ্ছে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটোর সময় শিক্ষা যেরকম ছিল, শিক্ষার ব্যাখ্যা যেরকমটা ছিল, বর্তমানে কিন্তু শিক্ষার ব্যাখ্যাটা নাই। ওকে, আচ্ছা, শেষ পর্যন্ত থাকলে হবে না, শেষ পর্যন্ত বোঝা লাগবে। ওকে, আচ্ছা, ক্লাস কতটা বুঝতেছ? এখন দেখো, কোনো বিষয়ে যদি কি দেয়, দ্বন্দ্ব, ভিন্ন মত দেখা দেয়, মনে করো কোনো একটা বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করতেছি, তখন সেটা সমাধান করার জন্য ব্যাখ্যা প্রয়োজন। মনে করো সেটার ব্যাখ্যাটা কীরকম হতে হবে, বৈজ্ঞানিক হতে হবে এবং পজিটিভ হতে হবে। ওকে, অবজেক্টিভ ব্যাখ্যা হওয়া যাবে না। মানে কথা হচ্ছে যে তুমি যেভাবে দেখতেছো সেই রকম ব্যাখ্যা দেওয়া যাবে না। আসলে বিষয়টা কি, সেই রকম ব্যাখ্যা যদি আমরা প্রদান করতে পারি নিজের জায়গা থেকে, না একটা ওভারঅল একটা জেনারেল কনসেপ্টের উপর ভিত্তি করে যদি ব্যাখ্যা দিতে পারি। মনে করো তোমার আর তোমার বাবার আর তোমার চাচার ঝগড়া লাগছে। এখন ঝগড়া লাগার পর তুমি কিন্তু তোমার বাপের দোষ দেখবা না, সব দোষ দেখবা কার, চাচার। তুমি এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করবা যে ঝগড়া লাগার কারণ তোমার চাচা, ঝগড়ায় বেশি মারছে তোমার চাচা, ঝগড়ায় বেশি বলছে তোমার চাচা, ঝগড়ায় বেশি ক্ষতি হয়েছে তোমার চাচার জন্য। তুমি সবসময় কি করবা, তোমার বাবাকে সাপোর্ট করবা। সেখানে তোমার একটা মানে পজিটিভলি, অর্থাৎ জিনিসটা যেভাবে ছিল সেভাবে বর্ণনা করার তোমার আর সক্ষমতা থাকবে না, কারণ তোমার বাপ আর একজন চাচা। কিন্তু সেখানে যদি অন্য একজন ব্যক্তি থাকে যে নিরপেক্ষ, তাতে তার কোনো ওই ঝগড়া নিয়ে তার কোনো ক্ষতি নাই, মাথা ব্যথা নাই, তার কোনো উপকার নাই, সে যেটা দেখতেছে সেটা বলতেছে, এইরকম ব্যাখ্যা যদি কেউ প্রদান করে, অর্থাৎ যেটা দেখতেছে সেটা বলতেছে, যেটা সত্য সেটাই বলতেছে, সেক্ষেত্রে এই ব্যাখ্যা কি করে, এই যে দ্বন্দ্ব এবং ভিন্নমত দূর করতে সাহায্য করে। কিন্তু ব্যাখ্যাটা যদি হয় ব্যক্তিভেদে ভিন্ন, তুমি তোমার সুবিধার জন্য ব্যাখ্যা প্রদান করতেছ, তাহলে সেই ব্যাখ্যা কখনো দ্বন্দ্ব বা ভিন্নমত কি করবে না, দূর করবে না, বরং সেই ব্যাখ্যা আরও সমস্যা তৈরি করবে। ওকে, আচ্ছা, এতক্ষণ আমরা ব্যাখ্যার বৈশিষ্ট্য দেখছিলাম। সে দেখো এটা আবার কেমন ওষুধ গেছে। আচ্ছা, আমরা একটু দেখি, তোমাদের কমেন্ট পড়তে গেলে আমি কনফিউজড হয়ে যাই যে তোমরা কোন টপিকের উপর ক্লাসে এসে কমেন্ট করো। আর কমেন্ট করার ব্যাখ্যাকরণের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব, অর্থাৎ ব্যাখ্যা প্রদানের প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা জিনিসটা, ব্যাখ্যাকরণ প্রাসঙ্গিকতা কি, গুরুত্ব কি। এতক্ষণ যে আমরা ব্যাখ্যার বৈশিষ্ট্য দেখলাম, সেই বিষয়গুলো থেকে ক্লিয়ার যে ব্যাখ্যাকরণের প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব কি। এখানে দেখো গবেষণা এবং অনুসন্ধান। মনে করো সাপোজ অত গবেষণা তোমার করা লাগবে না, তুমি একটা এলাকার চেয়ারম্যান, তুমি গেছো কোনো একটা বিবাদ মীমাংসা করার জন্য। এখন তোমাকে কিন্তু সেই বিবাদটার, সেই মামলাটার কাহিনী, ঘটনা, বর্ণনা শোনা লাগবে। এখন সেই বর্ণনাটা যদি তোমার সামনে ভালোভাবে উপস্থাপন করা না হয়, তুমি ভালোভাবে কিন্তু সিদ্ধান্ত দিতে পারবা না। সেই রকম এই অনুসন্ধান, গবেষণা, কোনো বিষয় ভালোভাবে জানার জন্য, কোনো বিষয়ে তথ্য আবিষ্কার করার জন্য কি প্রয়োজন হয়, একটা ভালো ব্যাখ্যার প্রয়োজন হয়। সেই দিক থেকে ব্যাখ্যা আমাদের নানাভাবে সাহায্য করে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। দেখো আবার কোনো বর্ণনাত্মক বিবৃতিকে ব্যাখ্যার মর্যাদা পেতে হলে সে বিবৃতির মধ্যে কি থাকতে হবে, প্রাসঙ্গিকতার গুণ থাকতে হবে। যেটা বলছিলাম, কোনো একটা ঘটনা নিয়ে কথা বলতেছো, তুমি কিন্তু এখন কথা বলতে বলতে তুমি ইরিলিভেন্ট টপিক ঢোকাই দিতেছ, অপ্রাসঙ্গিক টপিক ঢোকাই দিতেছ। সেই অপ্রাসঙ্গিক টপিকটা কি করবে, ক্ষতি করবে, সেই বর্ণনাটাকে, সেই ঘটনাটাকে বিচ্যুত করবে, অর্থাৎ আসলে যেটা ছিল সেটা থেকে দূরে সরাই নিয়ে যাবে। এই যে দূরে সরাই নিয়ে যেতে না যায়, যাতে তুমি বুঝতে পারো সেই বর্ণনা থেকে, সেই জন্য সেই ব্যাখ্যার মধ্যে কি থাকতে হবে, প্রাসঙ্গিকতা থাকতে হবে। ওকে, যদি প্রাসঙ্গিকতা না থাকে, তাহলে আশ্রয় বাক্য যদি যৌক্তিক বা প্রাসঙ্গিক না হয়, তাহলে সিদ্ধান্ত কি হবে না, যৌক্তিক বা প্রাসঙ্গিক হবে না। এবার আমরা দেখব
ব্যাখ্যাকরণের প্রকারভেদ, অর্থাৎ আমরা যে ব্যাখ্যা প্রদান করি সেই ব্যাখ্যাটা বিভিন্ন প্রকারের হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর ব্যাখ্যা প্রদান করি। কখনো দেখা যাচ্ছে সিস্টেমেটিক ওয়েতে সব নিয়মকানুন মেনে ব্যাখ্যা প্রদান করতেছি, আর যখন মনে যা আসতেছে তাই বলতেছি। এই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে ব্যাখ্যা কী হয়, ভিন্ন হয়। মাধব মণ্ডল, ক্লিয়ার ভাইয়া। প্রাসঙ্গিক মানে কি? প্রাসঙ্গিক মানে কতটা গুরুত্বপূর্ণ, কতটা মিল রাখে বিষয়টার সাথে। তুমি একটা ঘটনা বর্ণনা করতে চাও, সেই ঘটনাটার সাথে কতটা মিল রাখে। ওকে, আচ্ছা, এবার আসি ব্যাখ্যাকরণের প্রকারভেদ। আচ্ছা, যে কোনো জিনিসের ক্লাসিফিকেশন থাকে, প্রকার থাকে, এরকম ব্যাখ্যারও আমরা ক্লাসিফিকেশনগুলো একটু দেখব। তো যে বিষয়টা দেখব প্রথমেই সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যা। ওকে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যা। ব্যাখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? সেটা হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, আবার কি সাদৃশ্যমূলক, ওকে, সব নিয়মকানুন মেনে ব্যাখ্যা প্রদান করে। আর লৌকিক ব্যাখ্যা কি? কুসংস্কার, কুসংস্কার, গোঁড়ামি, ধর্ম অন্ধকারাচ্ছন্ন, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে ব্যাখ্যা প্রদান করে। তোমাকে একটা সহজ উদাহরণ দেই। তোমাদের এখানে কে কে আছো যারা স্ত্রী টু মুভি দেখেছ? তোমাদের মধ্যে কে কে কেউ আছো যারা স্ত্রী টু মুভি দেখেছ? সেই মুভিতে কি প্রেজেন্ট করা হচ্ছে? যে একটা সার্কাটা, ওকে, তো দেখা যাচ্ছে কি নেই, মাথা নেই, মাথা হাতে করে আছে। ও কি করতেছে? মেয়ে মানুষকে তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে গিয়ে বন্দি করে রাখতেছে। তাদের থেকে কি করবে? ইন ফিউচার শক্তি সঞ্চার করবে। ওকে, তো দেখো, এই যে একটা ভুতুরে গল্প, এইরকম ভুতুরে গল্পের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? আমরা সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে আমরা কি কখনো কোনো ভূতকে প্রমাণ করতে পারি? কখনো জিনকে প্রমাণ করতে পারি? পারি না। এই জিনিসগুলো কি হয়? লৌকিক ব্যাখ্যা। মানুষের মনের অন্ধকার, কুসংস্কার, এগুলা থেকে চলে আসে ভূত, পেতনি, পিশাচিনি, এই জিনিসগুলা, জাদু, কালা জাদু, এই জিনিসগুলো হচ্ছে মানুষের লৌকিক ব্যাখ্যা, মানুষের ভ্রান্ত বিশ্বাস, কুসংস্কার। আর বাস্তব ব্যাখ্যা কি? এই জিনিস বলতে কিছু থাকে না। মানুষ, আমাদের যে সাবজেক্ট ওয়ার্ল্ড, সে মনে করো একজন দেখতেছে রাতে বিদ্যুৎ চমকাইলো হুট করে, তো যে সায়েন্টিফিকভাবে বলবে, সে বলবে হয়তো কোনো বিক্রিয়ার কারণে, মেঘের সংঘর্ষের কারণে বিদ্যুৎ চমকাইছে। আবার যারা লৌকিক বিশ্বাসে স্থাপনা করে তারা কি বলবে? যে একটা ভূত আকাশে গর্জন দিল, যার মুখ থেকে লাভা বের হলো। আমি যখন ছোট ছিলাম, আকাশ দিয়ে আমরা মালবাহী বিমান যেতে দেখতাম। কি দেখতাম? মালবাহী বিমান। এই মালবাহী বিমান যখন উঠত, তো সামনে যে বিমানটা থাকে, এই যে সামনে বিমানটা ছিল না, এই বিমানের পিছন দিক দিয়ে কি হয়? ধোঁয়া বের হয়। সেই ধোঁয়াগুলো এরকম ছড়াই ছড়াই থাকে, অনেকটা বড় লাইন হয় না, সে বড় লাইন হয়। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাপ মা আমাদের বোঝাইতো যে দেখ পঙ্খিরাজ সাপ যাচ্ছে। পঙ্খিরাজ সাপ বলতে কি? যে সাপটা আকাশে ওড়ে। তো দেখো, এটা কি গেছিল? একটা মালবাহী বিমান, কিন্তু আমাদের বোঝানো হয়েছে কি? একটা পঙ্খিরাজ সাপ, যে সাপটা কি করতে পারে? উড়তে পারে। ওকে, তাহলে দেখো, এই যে মালবাহী বিমানকে দেখে পঙ্খিরাজ সাপ বলা, এটা ছিল ভ্রান্ত বিশ্বাস, লৌকিক কথা, যেটাকে কি বলা হয়? লৌকিক ব্যাখ্যা। আর বর্তমানে যে আমরা জানি, এটাকে বলা হচ্ছে কি? মালবাহী বিমান, সেটা আকাশে উড়তে পারে, মানুষের আবিষ্কার, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ওকে, আচ্ছা,
তো লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার এখানে সিদ্ধান্ত দেওয়া, সংজ্ঞা দেওয়া আছে। তোমরা সংজ্ঞাগুলো দেখে নিবা, আমি তোমাদের একটু ভালোভাবে বোঝাইলাম আর কি। এখানে আমরা আসি, বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু বৈশিষ্ট্য আমরা পাই। বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞা দেখলাম, এবার বৈজ্ঞানিক ব্যাখ্যা কিসের সাথে রিলেটেড, কি এর বৈশিষ্ট্যগুলো কী কী, সে জিনিসগুলো আমরা একটু দেখব ইনশাল্লাহ। ওকে, রকেট নাকি ভাইয়া? না না, রকেট না, মালবাহী বিমান। নাকি রকেটের স্পিড অনেক বেশি হয়। আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলো তো। যে অ্যাজ ইটস মাই লাস্ট ক্লাস, তো একটু কমেন্ট করে জানাও যে ক্লাসগুলো কেমন লাগে, তোমরা ক্লাস বুঝতে পারো কি পারো না। ওকে, ক্লাসগুলো কতটা বুঝতে পারো। এখন আসি আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা কিসের সাথে সম্পর্কিত? অনুমানের সাথে সম্পর্কিত। এখন দেখো, মনে করো সাপোজ উদাহরণ, আমি রাস্তা থেকে আসতেছি অটোতে, আস্তে আস্তে আমার এখানে লেট হয়ে গেল কয় মিনিট, ধরো 5 থেকে 10 মিনিট লেট। এখন বনি ভাই বলতেছে যদি ক্লাস ভালো লাগে তাহলে FRB কোর্সে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, দেখা যাচ্ছে সেখানে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবগুলাই ভালোভাবে বোঝানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি যেখানে আছি এখন সেখানে আসি। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? অনুমানের সাথে। অনুমানের সাথে কিভাবে সম্পর্কিত আমি তোমাদের একটু বলি। আমি আসলাম এখানে, মনে করো 10 মিনিট দেরি করছি। 10 মিনিট দেরি করে এখানে আসার পর বনি ভাইকে বলতেছি, ভাই আমার সাইকেলটার সমস্যা ছিল, বারবার চেইন পড়ে যাচ্ছিল, যার কারণে এখানে আমার আসতে দেরি হয়। এখন বনি ভাই ভাবতেছে আসলে কি চেন পড়তেছিল কি পড়তেছিল না, তিনি অনুমান করতেছে, অ্যাজিউম করতেছে। যখন ভাবতেছে যে বরাবর তো দেরি করে না, এরকম তো সমস্যা হয় না, হয়তো সমস্যা হতেই পারে 1 দিন 2 দিন, তো তিনি অনুমান করে নিলেন যে না, ছেলেটার চেন পড়ার কারণেই আসতে দেরি হয়েছে। এই যে অনুমানের সাথে আমার যে ব্যাখ্যাটা, সেটা কি দ্বারা সাপোর্টেড হইল? আরেকজনের কি দ্বারা? অনুমান দ্বারা। সেই জন্য বলা হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা, দুই নম্বরে দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে সম্পর্কিত। প্রকল্প জিনিসটা কি? প্রকল্প জিনিসটা হচ্ছে ভাইয়া সাজেশন দিবেন না? সাজেশন তো তোমাদের একটা সাজেশনের উপর ভিডিও তৈরি করা হবে, সেই ভিডিওটা ইনশাল্লাহ পোস্ট করা হবে, সময় হলে বানাই দিব ইনশাল্লাহ। তো দেখো, প্রকল্পের সাথে সম্পর্কিত। প্রকল্প জিনিসটা কি? প্রকল্প হচ্ছে কি, কোনো একটা বিষয়ের ঘটনার কারণ আবিষ্কারের পদ্ধতি। যেমন ধরো এই যে হাইপোথিসিস, অর্থাৎ কোনো একটা বিষয় ঘটতেছে, সেই ঘটনাটার আমি কারণ আবিষ্কার করব। কি আবিষ্কার করব? কারণ। আপেল উপর থেকে পড়তেছে, মাটিতে পড়তেছে, কেন পড়তেছে? এই কেন পড়ার জন্য আমি বিভিন্ন দৃষ্টান্ত, বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করার পর কারণ আবিষ্কারের চেষ্টা করে একটা কি প্রতিষ্ঠা করব? প্রকল্প প্রতিষ্ঠা করব যে এই সব কারণে দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে দ্রব্যের চাহিদার পরিমাণ কমে। এই যে দাম বাড়া একটা কারণ এবং চাহিদার পরিমাণ কমা আর একটা কারণ, এই দুইটার মধ্যে যখন সম্পর্ক স্থাপন করি তখন সেটা হয় প্রকল্প। তো দেখো, আমরা কারণ আবিষ্কার করতেছি প্রকল্পের মাধ্যমে, কিন্তু এই কারণ ছাড়া কি হয় না, ব্যাখ্যা প্রদান করা সম্ভব না। সেই জন্য বলা হচ্ছে ব্যাখ্যা কিসের সাথে সম্পর্কিত? প্রকল্পের সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা, আচ্ছা, তোমরা 3 নাম্বারটা একটু দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যা সংযুক্তিকরণের সাথে সম্পর্কিত। সংযুক্তিকরণ বলতে আমরা কি বুঝি? সংযুক্তিকরণ বলতে আমরা কি বুঝি? সংযুক্তিকরণ বলতে বোঝায় যে একটার সাথে ভাইয়া কোন টপিক আসতে পারে। আচ্ছা, যে টপিকগুলো আসে সেই টপিকগুলো বই থেকেই আসে। দেখা যাচ্ছে পরীক্ষায় বলে দিল যে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। দুইটা ব্যাখ্যা প্রদান করলো। ব্যাখ্যা প্রদান করার পর বলতেছে যে উপরে ব্যাখ্যাটি কোন ব্যাখ্যাকে নির্দেশ করে, বৈজ্ঞানিক না লৌকিক? যদি লৌকিক ব্যাখ্যা হয়
তাহলে বলে দিবে যে যে ব্যাখ্যাটিকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, তখন এই বৈশিষ্ট্যগুলো তোমাকে উল্লেখ করা লাগবে, একটু বর্ণনা দেওয়া লাগবে। সেই জন্য যেগুলো বলতেছি একটু ভালোভাবে শোনো, ওকে? আচ্ছা, আজান দিতেছে, একটু ধৈর্য রাখো, ক্লাস থেকে যাইও না, এবং যে ফ্রেন্ডগুলো আছে তাদের মেনশন দাও যাতে তারা ক্লাসে আসে, ওকে? ক্লাসটা করলে লাভ আছে, বুঝছো? ফ্রিতে পাচ্ছ, অ্যাকসেপ্ট করো, প্রফিট নাও। আজান দিচ্ছে, একটু ওয়েট করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তো দেখো, প্রিন্সেস বর্ষা কমেন্ট করছে যে ভাই আমার গাইড নেই, ওকে? দেখো, সে প্রিন্স গাইড নেই, আচ্ছা, তাই না? হয়তো নাম শুধু। আচ্ছা, আমরা একটু দেখি ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা কার সাথে সম্পর্কিত? সংযুক্তিকরণের সাথে সম্পর্কিত। সংযুক্তিকরণ বলতে আমরা কি বুঝি? যে একটা ঘটনার বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনার সাথে কি থাকতে পারে? সম্পর্ক থাকতে পারে। এই সম্পর্কগুলোকে আমাদের সংযুক্ত করতে হবে, অর্থাৎ কানেক্ট করতে হবে, একটার সাথে আরেকটা কিভাবে সংযুক্ত সেটা দেখতে হবে। দেখার পর আমাদের ব্যাখ্যা প্রদান করতে হবে, বুঝছো? তুমি শুধু একটা ঘটনাকে দেখার পর ব্যাখ্যা প্রদান করতেছো তাহলে কিন্তু হবে না। জোয়ার ভাটার ব্যাখ্যা প্রদান করতেছো যে পানি উপরে নিচে হলে জোয়ার ভাটা হয়, কিন্তু এই জোয়ার ভাটার সাথে চাঁদের সম্পর্ক আছে, মহাকর্ষ শক্তির সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোতে একসাথে লিঙ্ক করতে হবে, লিঙ্ক করার পর ব্যাখ্যা প্রদান করতে হবে, যেমন সংযুক্তিকরণ, ওকে? আচ্ছা, এবার দেখো শ্রেণীকরণের সাথে সম্পর্কিত। শ্রেণীকরণ কি করে? একটা মানসিক প্রক্রিয়া, বিভিন্ন বিষয়কে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে আমাদের সাহায্য করে বিষয়টা সম্পর্কে বুঝতে, সেই বিষয়গুলোর বৈশিষ্ট্য জানতে। তো এই শ্রেণীকরণ, যখন শ্রেণীকরণ হচ্ছে তখন প্রত্যেকটা জিনিসকে আলাদা একটা ব্যাখ্যা তৈরি হচ্ছে। আচ্ছা, তো দেখো, তো বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে সম্পর্কিত। কারণ কি? যখন বিভিন্ন শ্রেণীতে আমরা ভাগ করতেছি, বিভিন্ন শ্রেণীতে ভাগ করতেছি, বিভিন্ন শ্রেণীর ব্যাখ্যা কি হচ্ছে? আলাদা হচ্ছে, একটা থেকে আরেকটা ভিন্ন হচ্ছে। শ্রেণীকরণ যেমন মানসিক প্রক্রিয়া, ব্যাখ্যাও তেমনি মানসিক প্রক্রিয়া। শ্রেণীকরণের সময় যেমন আমাদের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়, ব্যাখ্যাও ঠিক তেমনি বিভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়। সেই নিয়মগুলো অনুসরণ করার জন্য একটু নিয়মকানুন মেনে চলতে হয়। দেখো, সব নিয়মের খেলা। যুক্তিবিদ্যায় নিয়মের বাইরে কোথাও তুমি যাইতে পারবে না। যদি নিয়মের বাইরে যেতে চাও তাহলে তুমি শেষ। তো সবসময় যৌক্তিক হতে হবে, রেশনাল হতে হবে, কখনো ইমোশনালি কোনো বিষয়ের ব্যাখ্যা প্রদান করা যাবে না। মনে করো একজনের বাপ মারা গেছে, হ্যাঁ, গ্রামে এই বিষয়গুলা মানে বেশি ঘটে। এখন একজনের বাবা অসুস্থ, হ্যাঁ, বা একজনের মা অসুস্থ, বা একজনের ভাই অসুস্থ। এখন সে এসে মারা গেছে, অসুস্থ ছিল, মারা গেছে। সে এসে তারপর কান্না করতেছে, বাবারে মুই যদি বাড়ির থাকুনু হয় তাহলে, আমার বাসা নীলফামারী, একটা আঞ্চলিকতায় বলতেছি, আমাদের গ্রামে আর কি যেভাবে বলে যে মুই যদি বাড়ির থাকুন হয় তাহলে ডাক্তারের কোন নিয়ে কেন হয়, মোর জাদু গাইজ মরে না। এই যে এইরকম একটা ইমোশনাল ব্যাখ্যা প্রদান করতেছে, মানে সে যদি থাকতো তাহলে আর মরতো না। এইরকম ইমোশনাল হয়ে, আবেগপ্রবণ হয়ে কখনোই ব্যাখ্যা প্রদান করা যাবে না, ওকে? আচ্ছা, তো ব্যাখ্যাটা কি হতে হবে? স্বাভাবিক হতে হবে, রেশনাল হতে হবে, অর্থাৎ যুক্তিসম্মত হতে হবে, ওকে? মানুষের মতো হতে হবে, কখনোই ইমোশনাল হওয়া যাবে না। বৈজ্ঞানিক ব্যাখ্যা
কারণ আবিষ্কারের প্রক্রিয়া। কি আবিষ্কারের প্রক্রিয়া? কারণ আবিষ্কার। তোমরা লাইভ শেয়ার করো, এই অ্যাটেন্ডেন্সের সংখ্যা বাড়াও। এই 66 না 100+ না হলে কোনো ক্লাস হবে না আজকে। কি ভাই ফাইজলামি? দেখো লাইভ শেয়ার করো তাড়াতাড়ি। তোমাদের ক্লাসগুলো আমরা ফ্রিতে নেই, তোমরা লাইভ ক্লাসগুলো করো ভাই। পড়াশোনা কি খুব খারাপ জিনিস? আমি তোমাদের ফার্স্ট যখন অনলাইনে ক্লাস নিই তখনই এসে একদিন বলছিলাম মনে একটা ফ্রি ক্লাসে, অ্যাজ এ নেশন আওয়ার ডেভেলপমেন্ট ক্যান বি নো লঙ্গার সুইফটার দেন আওয়ার ডেভেলপমেন্ট ইন এডুকেশন, অর্থাৎ ইমপ্রুভমেন্ট ইন এডুকেশন। যতদিন না আমাদের শিক্ষা ভালো হচ্ছে ততদিন আমাদের দেশের অবস্থা ভালো হবে না। একটা জাতি শিক্ষিত না হয় তাহলে সে জাতিটা কেমন করে মডারেট, প্রোগ্রেসিভ, এনার্জেটিক হবে, প্রোডাক্টিভ হবে বলো? এই যদি অশিক্ষিত হয় তাহলে লুজার হয়ে সারা জীবন থাকা লাগবে। আচ্ছা, আমরা দেখি বৈজ্ঞানিক ব্যাখ্যার কারণ আবিষ্কারের প্রক্রিয়া। যখন তুমি কোনো একটা জিনিসের কারণ আবিষ্কার করতে যাবা তাহলে সেটা কি করতে হবে? বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করতে হবে। আমি একটু আগেই বলছিলাম, যদি একটা চেয়ারম্যান কোনো একটা মামলা মীমাংসা করতে এসে যদি সেটার ব্যাখ্যা ভালোভাবে না জানে তাহলে সে কারণ আবিষ্কার করতে পারবে না। আসলেই কারণটা কি, অর্থাৎ বৈজ্ঞানিক কারণটা কি সেটা জানার জন্য কি করতে হবে? মেইন যে কারণ সেটা জানা লাগবে। ওকে, সেই জন্য যারা ল পড়ে তাদের যুক্তিবিদ্যা পড়ানো হয়। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহমূলক প্রক্রিয়া। অবরোহ বলতে আমরা কি বুঝি এই বিষয়টা একটু ভালো করে দেখো। হ্যাঁ, তোমাদের আসতে পারে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কোন ধরনের প্রক্রিয়া, অবরোহমূলক না আরোহমূলক? তো দেখো, অবরোহমূলক প্রক্রিয়া কেন? অবরোহমূলক আমরা বলতে কি বুঝি? যে বিশেষ দেখো একটা বিশেষ বাক্যকে সার্বিকের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। দেখো আমরা স্বাভাবিকভাবে ধরে নিলাম সকল মানুষ হয় মরণশীল, একটা সার্বিক বাক্য। হ্যাঁ, এখন আমরা এই সার্বিক একটা বাক্যের অন্তর্ভুক্ত করব একটা বিশেষ বাক্যকে। কোন ধরনের বাক্যকে আমরা অন্তর্ভুক্ত করে পারি? রহিম হয় মানুষ, অতএব রহিম হয় মরণশীল। তাহলে দেখো এখানে আমরা যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে একটা সকল মানুষের কথা বলা হচ্ছে একটা বাক্যে, যেই বাক্যটার অন্তর্ভুক্ত করে দিলাম আমরা রহিমের মরণশীলতাকে। তাহলে একটা সার্বিকের অন্তর্ভুক্ত করতেছি কাকে? একটা বিশেষ বাক্যকে। তো এই যেগুলো ছোট ব্যাপক, কম ব্যাপক, বিশেষ জিনিস যেগুলার ব্যাপ্যতা কম সেগুলোকে আমরা কি করি? এই সার্বিক একটা বাক্যের কি করে দেই? অন্তর্ভুক্ত করে দেই। তখন সেটাকে বলা হয় অবরোহ অনুমান। এইরকম বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রেও একটা বিষয়কে ছোট যে বিষয়গুলা, কম ব্যাপক যে বিষয়গুলা, সেগুলোকে বড় ব্যাপক বিষয়ের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। যেমন মাধ্যাকর্ষণ শক্তিকে মহাকর্ষ শক্তির মধ্যে ফেলে দেওয়া হয়। আচ্ছা দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো সাদৃশ্যমূলক প্রক্রিয়া। সাদৃশ্যমূলক প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? এখন আমি আপেল সম্পর্কে ব্যাখ্যা দিতে গেছি বা ডালিম সম্পর্কে, তোমাদের একটা ভালো জিনিস বলি। এখন মনে করো ডালিম সম্পর্কে ব্যাখ্যা দিতে গেছি। কি সম্পর্কে? ডালিম। এখন ডালিমের ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছি, একটা ছোট ছেলেকে বোঝাচ্ছি যে ডালিম এরকম এরকম, সে বুঝতেছে না, সে বেদানা চেনে। আমি তখন বলতেছি ডালিম হচ্ছে দেখতে বেদানার মতো কিন্তু আকারে একটু কি হয়? ছোট হয়। সেরকম কমলার ব্যাখ্যা দিতেছি। কমলার ব্যাখ্যা দিতে বলতে কমলা হচ্ছে দেখতে বেদানার মতো কিন্তু বেদানা একটু বড়, কমলা একটু ছোট। এই যে ডিফারেন্সগুলা, এই যে সাদৃশ্যতা আমরা এনে ব্যাখ্যা প্রদান করি। মনে করো আমি একটা শহর সম্পর্কে বলতেছি, তখন বলতে গিয়ে মনে করো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সম্পর্কে বলতেছি। ব্রাসেলস সম্পর্কে বলতে গিয়ে লন্ডনের কথা নিয়ে আসতেছি, বলতেছি যে ব্রাসেলস আর কি লন্ডনের মতো। এই যে একটা সাদৃশ্য নিয়ে আসতেছি, অস্ট্রেলিয়ার কি নিউজিল্যান্ডের মতো, এই যে একটা সাদৃশ্য নিয়ে আসতেছি, এই সাদৃশ্য নিয়ে আসার কারণ কি? যাতে ব্যাখ্যাটা একটা ব্যক্তির কাছে কি করা যায়? সোজা করা যায়। সেই জন্য এটাকে বলা হয় সাদৃশ্যমূলক প্রক্রিয়া। ওকে, আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বিচারের মাপকাঠি।
কিসের মাপকাঠি? বিচারের মাপকাঠি। তুমি একটা বিষয় বিচার করবা, সেই বিষয়টা সমাধান করবা, তোমার কাছে যদি সেই বিষয়টার কারণ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট না থাকে, সেই বিষয়টা যদি তুমি ভালোভাবে না জানো, সেই বিষয়টা তুমি তাহলে কেমনে বিচার করবা, কেমন করে বলবা যে বিষয়টা ভালো না খারাপ, মন্দ না প্রয়োজনীয়? ওকে, তোমার লাইভ শেয়ার করারে কি 66 জন, 67 জন, 10,000 জন স্টুডেন্ট, 200 জন, 300 জন এমনি থাকি। আচ্ছা, তোমরা এতক্ষণ বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝেছো? আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যা কে কে বুঝেছো একটু বলো। বৈজ্ঞানিক ব্যাখ্যা যে বৈশিষ্ট্যগুলা কিভাবে বুঝলা, কতটুকু বুঝলা, একটু কমেন্ট করো। তোমার ফ্রেন্ডদের মেনশন দাও যে ভাই আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য দেখতেছি, তুই আয়, তুই এসে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য দেখ। ওকে, আচ্ছা, তো আমরা এবার লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য দেখব। লৌকিক ব্যাখ্যা অস্পষ্ট ও অযৌক্তিক। অস্পষ্ট মানে কি? সেটা কি করবে না, তোমার ধারণাকে ক্লিয়ার করবে না, এবং সেটা অযৌক্তিক, তোমাকে হাসাবে। যেমন যদি বলা হয় যে এফআরবিতে লজিকের কয়টায় ক্লাস হবে, আচ্ছা সেটা এখনো ডেফিনিট না, আমি জানতে পারলে জানাবো ইনশাল্লাহ। এখনো হয়তো সেরকম কোনো রুটিন করা হয়নি। তো দেখো, লৌকিক ব্যাখ্যা অস্পষ্ট ও অযৌক্তিক। অস্পষ্ট হওয়ার কারণ কি? দেখো, যখন কোনো বিষয় সম্পর্কে তুমি ব্যাখ্যা প্রদান করতে যাচ্ছ, ব্যাখ্যা প্রদান করতে গিয়ে দেখতেছো যে বিষয়টা অস্পষ্ট, অযৌক্তিক, তুমি ভালোভাবে বুঝতে পারতেছো না যে এটা কি যৌক্তিক কারণ। মনে করো একটা লোক আমাকে এসে জিজ্ঞেস করলো, ভাই বৃষ্টি কেন হয়? আমি বলতেছি আল্লাহ রাগ হইলে বৃষ্টি দেয়, এটা ঠিক হইল না। আবার আরেকজন এসে আরেকজনকে যা জিজ্ঞেস করতেছে, ভাই বৃষ্টি কেন হয়? তখন সে বলতেছে আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয়। আরেকজনকে যা জিজ্ঞেস করতেছে, ভাই বৃষ্টি কেন হয়? বলতেছে যখন জমি শুকাই যায় তখন বৃষ্টি হয়। এটা কি ঠিক না? যখন বাতাসের আর্দ্রতা বেশি হয়, জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, মেঘ সৃষ্টি হয়, তখন বৃষ্টি হয়। যদি এই প্রক্রিয়াগুলো না ঘটে তাহলে কখনোই কি হবে না? বৃষ্টি হবে না। তো এইরকম যখনই লৌকিক ব্যাখ্যা প্রদান করা হবে তখনই সেটা অস্পষ্ট এবং অযৌক্তিক হবে, কিন্তু যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা হলে সেটা সুস্পষ্ট। লৌকিক ব্যাখ্যা হয় কুসংস্কারযুক্ত। লৌকিক ব্যাখ্যা কি হয়? কুসংস্কারযুক্ত। তোমাদের একটু আগে আমি স্ত্রী 2 মুভির কথা বলছিলাম, যেখানে কি বলা হচ্ছিল, লৌকিক ব্যাখ্যা প্রচলিত ছিল, মানুষের কুসংস্কার প্রচলিত ছিল। তাদের কথা কি ছিল যে প্রতিবারে স্ত্রী আসবে, একটা করে ছেলেকে নিয়ে যাবে, তাহলেই স্ত্রী সন্তুষ্ট। আবার যখন স্ত্রী 2-তে আসে তখন একটা লোক আসবে যার মাথা নেই, সে প্রতিবারেই একটা মেয়েকে নিয়ে যাবে, তাহলেই সে সন্তুষ্ট, সে বলি দেবে। তো দেখো, এটা কিসের থেকে আসতেছে? কুসংস্কার থেকে আসতেছে। এই ব্যাখ্যাটা আমাদের ভ্রান্ত ধারণা থেকে আসতেছে, আমাদের নিজের একটা আইডিওলজি থেকে আসতেছে। এটা কোনো সার্বিক আইডিওলজি, মতবাদ হতে পারে না। লৌকিক ব্যাখ্যা কি? কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বলা হতো যে একটা কাল্লা কাটা আছে, সে আসে হেঁটে বেড়ায়। তাহলে তোমরা ভাবো, বৈজ্ঞানিক ব্যাখ্যায় এরকম কোনো জিনিস আছে যে যার মাথা নেই, মাথা কাটা গেছে, সে হাঁটতে পারবে, ফিজিক্যালি অ্যাবল থাকবে, সে কোনো কিছু দেখতে পারবে বা হাঁটাচলা করতে পারবে? এটা কিন্তু কি না, বৈজ্ঞানিকভাবে কখনোই সম্ভব না। এই একটা মাথা কাটা মানুষের হাঁটা চলা, যেমন ধরো হাঁটা চলা করতেছে একটা কি মাথা কাটা মানুষ, তো দেখো হাঁটাচলা করতেছে একটা মাথা কাটা মানুষ, এটা কি কখনো সম্ভব? বলো তো, কখনোই সম্ভব না। কারণ যার মাথা নেই সে তো জীবিতই থাকতে পারবে না, হাঁটাচলা তো দূরের কথা। তাহলে এই হাঁটাচলার সাথে মাথা কাটা মানুষের কি নেই? একটা কার্যকারণ সম্পর্ক নেই, অনুপস্থিত। যার কারণে বলা হয় লৌকিক ব্যাখ্যায় এই কার্যকারণ সম্পর্ক থাকে না। ওকে, আচ্ছা, লৌকিক ব্যাখ্যা পশ্চাৎধর্মী, অর্থাৎ তোমাকে পিছনে নিয়ে যাবে। হ্যাঁ, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হয়? আমাদের আবিষ্কারের দ্বার উন্মোচন করে, আমাদের বোঝায় যে জিনিসটা কেন হয়, সবসময় আমাদের সামনে যেয়ে যায়। এমএসটি কুলসুম এতক্ষণ পর এসে বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। কি ভাই, ক্লাস ছিল 3টায়, তুমি এতক্ষণ কোথায় ছিলা বলো? দেখো, লৌকিক ব্যাখ্যা পশ্চাৎপদধর্মী, তোমাকে ব্যাকওয়ার্ড যুগে নিয়ে যাবে, তোমার মধ্যে কুসংস্কার ঢোকাই দেবে।
তুমি সামনে যেতে পারবে না, তোমার মধ্যে একটা অসন্তোষ দানা বাঁধবে। তো দেখো লৌকিক ব্যাখ্যা বাহ্যিক সাদৃশ্যমূলক, বাহ্যিক দিক থেকে সাদৃশ্যমূলক। বাহ্যিক দেখে কি সাদৃশ্যমূলক মনে হবে, যে বলতেছে মনে করো বন্যা হচ্ছে, আবার দেখা যাচ্ছে খরা হচ্ছে, তখন বলবে যে বন্যা কেন হয়, প্রকৃতির দেবী কি হয়েছে, অসন্তুষ্ট হয়েছে তাই বন্যা হয়েছে। আবার যখন খরা হয় তখনও বলবে যে প্রকৃতির দেবী অসন্তুষ্ট হয়েছে তাই খরা হয়েছে। আবার যখন বজ্রপাত হইবে তারপরও বলে যে প্রকৃতির দেবী অসন্তুষ্ট হয়েছে তাই বজ্রপাত হচ্ছে। আবার যখন মহামারী আসে তাও বলে যে প্রকৃতির দেবী অসন্তুষ্ট তাই কি বলে মহামারী হয়েছে, যেমন কোভিড-19। তো দেখো বাহ্যিকভাবে কিন্তু সাদৃশ্য আছে, যে প্রকৃতির দেবী অসন্তুষ্ট হলে দুর্যোগ আসে, কিন্তু দেখো বৈজ্ঞানিকভাবে কিন্তু এদের কোনো সাদৃশ্যতা নেই। এবং আভ্যন্তরীণ মেইন যে ফ্যাক্ট, কোভিড-19 কেন হয়, ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে। বন্যা কেন হয়, অতিবৃষ্টির কারণে, যখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। খরা কেন হয়, অনাবৃষ্টির কারণে। কিন্তু লৌকিক ব্যাখ্যায় বাহ্যিক সাদৃশ্যতা থাকতেছে যে প্রকৃতি দেবী অসন্তুষ্ট হলে এই বিষয়গুলো আসে, কিন্তু কোনো আভ্যন্তরীণ সাদৃশ্যতা থাকে না, কোনো বৈজ্ঞানিক সাদৃশ্যতা থাকে না। ওকে, আচ্ছা, এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে দেখো লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন। এখন একজন বলতেছে যে প্রকৃতির দেবী অসন্তুষ্ট হয়েছে, লৌকিক ব্যাখ্যা কি হয়, ব্যক্তিভেদে ভিন্ন হয়। একজন বলতেছে যে প্রকৃতির দেবী অসন্তুষ্ট হয়েছে তাই মহামারী আসছে, একজন বলতেছে আল্লাহ অসন্তুষ্ট তাই মহামারী আসছে, আর একজন বলতেছে ভগবান অসন্তুষ্ট তাই মহামারী আসতেছে। কিন্তু যেগুলো সাইন্টিফিক রিজন, বৈজ্ঞানিক রিজন, রিলিজন, লৌকিক, এইসব বিষয়ের বাইরে, ফিলোসফি, এগুলোর বাইরে একটা সাইন্টিফিক যে রিজন, সেটা কিন্তু সেম সব ব্যক্তির বেলায়, সব বস্তুর বেলায়, সব সিচুয়েশনে, সব জায়গায় সে জিনিসটা সেম, সেটা কখনো কি হবে না, ভিন্ন হবে না। ওকে, লৌকিক ব্যাখ্যা সরল প্রক্রিয়ার। কি প্রক্রিয়ার, সরল প্রক্রিয়ার। এখানে কি নেই, অনুমান নেই, অনুমান করতে হয় না, প্রকল্প নেই, অর্থাৎ তোমাকে তথ্য সংগ্রহ করে হাইপোথেসিস করে তুলতে হবে না। এখানে কি নেই, কারণ নেই, ঘটনা কেন ঘটে ঘটুক তুমি একটা কারণ বলে দিবা, ওইটাই ঠিক, তোমাকে যাচাই করা হবে না যে তুমি ঠিক বললা না ভুল বললা। সেই জন্য বলা হচ্ছে লৌকিক ব্যাখ্যা সরল প্রক্রিয়ার। ওকে, কোনো কমপ্লেক্সিটি নাই, তুমি যেইটাই বলবা মানুষ সেইটাই অ্যাকসেপ্ট করে নেবে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখছিলাম কি লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। এখন আমরা দেখব বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার যে পার্থক্যগুলা। দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দেখলাম কার্যকারণ, নিয়ম, প্রকল্প, অনুমান, বাস্তবতার সাথে সম্পৃক্ত সাদৃশ্য আছে, কিন্তু লৌকিক ব্যাখ্যায় বাহ্যিক সাদৃশ্য থাকলে আভ্যন্তরীণ কোনো সাদৃশ্য নেই, মানুষের মন গড়া মন্তব্য, এদের সাথে সায়েন্সের কোনো রিলেভেন্সি বা রিলেটেড কোনো বিষয়ই নাই, কোনো সম্পৃক্ততাই নাই। তো আমরা এখন আসবো সেখানে যে এর পার্থক্যগুলা কি কি। ওকে, আচ্ছা, তোমরা ক্লাস বুঝতেছ আশা করি, সহজভাবেই উপস্থাপন করার চেষ্টা করতেছি। দৃষ্টিগত পার্থক্য। দেখো কোনো একটা বিষয়কে বৈজ্ঞানিক ব্যাখ্যা যখন প্রদান করা হয় সেটাকে দেখা যায় সায়েন্টিফিক লেন্স থেকে। কি থেকে? সায়েন্টিফিক লেন্স থেকে। তোমরা যারা আছো, তোমাদের ফ্রেন্ড যারা কলেজ থেকে কেবল আসলো, তাদের মেসেজ করে দাও, এখনও আমি কিন্তু ব্যাখ্যার কি পড়াই নেই, প্রকারভেদ পড়াই নেই, ব্যাখ্যার প্রকারভেদ পড়াবো। তো দেখো দৃষ্টিগত পার্থক্য। দৃষ্টিগত পার্থক্য বলতে আমরা কি বুঝি, যখন আমরা কোনো কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করি তখন সেটাকে আমরা দেখি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু যখন লৌকিক ব্যাখ্যা প্রদান করব তখন আমরা দেখি একটা সাধারণ মানুষের লেন্স থেকে। দেখো সাধারণ মানুষ বলতেছে যে, একটু আগেই তোমাদের বললাম যে প্রকৃতি দেবী অসন্তুষ্ট হলে করোনা আসে, কিন্তু যার বৈজ্ঞানিক লেন্স সে বলতেছে যে ব্যাকটেরিয়ার কারণে, ভাইরাসের কারণে করোনা হয়। আবার আরেকজন বলতেছে, যেমন ধরো যদি বলা হয় যে মানুষ কিভাবে পরিচালিত, আমরা প্রতিটা মানুষের আল্লাহ বিবেক দিয়েছে, সেই বিবেক দ্বারা সে পরিচালিত। কিন্তু আবার অনেকেই বলে যে মানুষ শয়তানের দ্বারা প্ররোচিত, বিভিন্ন অশরীরী শক্তির দ্বারা প্রচারিত। এই জিনিসগুলো যেমন একটু লৌকিকতা নিয়ে আসে, সেই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ওকে, ভিত্তিগত পার্থক্য। বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি কি? অনুমান, প্রকল্প, কার্যকারণ, নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। কিন্তু লৌকিক ব্যাখ্যার কোনো ভিত্তি নেই, অভিত্তিক, কুসংস্কার, অজ্ঞতা,
ধর্ম, অন্ধকারাচ্ছন্ন, এই গোড়ামি, এগুলা থেকে চলে আসে লৌকিক ব্যাখ্যা। এই ভিত্তিগত দিক থেকেও পার্থক্য আছে। এই দেখো, ভিত্তিগত দিক থেকে পার্থক্য কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি কি? প্রকৃতির নিয়মানুবর্তিতা, নীতি এটসেট্রা। আর লৌকিক ব্যাখ্যার নিয়ম কি? কুসংস্কার ইত্যাদি বিষয়। সেই জন্য এগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সিদ্ধান্তের প্রক্রিয়াগত পার্থক্য। সিদ্ধান্তের প্রক্রিয়াগত পার্থক্য, লৌকিক ব্যাখ্যার যে সিদ্ধান্ত এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার যে সিদ্ধান্ত, সেটার যে প্রসেস, সেটা হাইলি ডিফারেন্ট, ব্যাপক পার্থক্য আছে। এই দুইটার মাঝে কি আছে? ব্যাপক পার্থক্য আছে। কারণ কি? দেখো, সিদ্ধান্তের প্রক্রিয়াগত পার্থক্যটা কীরকম? যখন তুমি একটা কোনো সিদ্ধান্ত নিতেছ, সিদ্ধান্ত নেওয়ার সময় যখন বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিবা, তখন সে ব্যাখ্যাটা যে প্রদান করবা সেটা বৈজ্ঞানিক অবজারভেশনের উপর, সাইন্টিফিক অবজারভেশনের উপর। কিন্তু যখন তুমি কি করবা? লৌকিক ব্যাখ্যা প্রদান করবা, সেটাতে কোনো সাইন্টিফিক অবজারভেশন নাই, অর্থাৎ বৈজ্ঞানিক প্রত্যক্ষ নিরীক্ষণ কিছুই নেই। সেগুলো তুমি মনে যা আসবে তাই বলে দিবা। প্রাসঙ্গিকতার দিক থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাসঙ্গিক, আমাদের বিভিন্ন কাজে হেল্প করে, আমাদের প্রয়োজন হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যা আমাদের মনকে কি করে? কলুষিত করে, আমাদের মনে ভ্রান্ত ধারণা ঢুকাই দেয়, ভয় ঢুকাই দেয়। ওকে, তো সেই জন্য ভয় যদি যাতে না রাখতে চাও মনের মধ্যে, সেই জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যার অনুগামী হতে হবে। কোনো ধরনের লৌকিক ব্যাখ্যা গ্রহণ করা যাবে না, লৌকিক ব্যাখ্যা মেনে চলা যাবে না। সেই জন্য যেহেতু আমাদের লৌকিক ব্যাখ্যার কোনো প্রয়োজনীয়তা নেই, আমাদের মনে ভয় ঢোকায়, ভীতি সঞ্চার করে, কুসংস্কার নিয়ে আসে, লৌকিকতা নিয়ে আসে, সেই জন্য বলা হয় লৌকিক ব্যাখ্যার কোনো প্রাসঙ্গিকতা নেই, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাসঙ্গিক। যাচাইযোগ্যতার দিক থেকে এখন মনে করো দুইটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে, তুমি যাচাই করতে যাবা। বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু যাচাই করা সম্ভব, তোমার কাছে প্রমাণ আছে, তথ্য আছে, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি আছে। যদি সেটা প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতির সাথে না যায়, তুমি সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকে বাদ দিয়ে আরেকটা ব্যাখ্যা গ্রহণ করবা। কিন্তু লৌকিক ব্যাখ্যা কোনো নিয়ম কানুন নাই, তুমি সেটা প্রমাণও করতে পারবে না, আবার সেটা বাতিলও দিতে পারবে না। যা জোর, যদি সে জোর খাটাইতে পারে, জোর করে তোমার উপর প্রভাব ফেলে, তাহলে তোমাকে ওইটাই মেনে নিয়ে চলতে হবে। এই যে একটা পার্থক্য। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা যাচাই করা যায়, কিন্তু লৌকিক ব্যাখ্যা যাচাই করা যায় না। কার্যকারণের সম্পর্কগত পার্থক্য, আমি তোমাদের একটু আগে দেখাইলাম যে মাথা কাটার সাথে হাঁটা চলার কোনো কার্যকারণ সম্পর্ক নাই, কারণ এটা কার্যকারণগত দিক দিয়ে অসম্ভব। যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা অসম্ভব, কিন্তু লৌকিক ব্যাখ্যায় সম্ভব। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি থাকে? কার্যকারণগত সম্পর্ক থাকে, কিন্তু লৌকিক ব্যাখ্যায় সেটা অনুপস্থিত। সাদৃশ্যগত পার্থক্য, সাদৃশ্যগত পার্থক্য, বৈজ্ঞানিক ব্যাখ্যা আভ্যন্তরীণ দিক থেকে সাদৃশ্য, আভ্যন্তরীণ দিক থেকে কি থাকবে? সাদৃশ্য থাকবে। কোনো একটা কারণ, কোনো একটা বিষয় যদি সেম হয়, তখন কোনো একটা বৈশিষ্ট্যের দিক থেকে, তখন সেটা সাদৃশ্যপূর্ণ। কিন্তু করোনা ভাইরাস, বন্যা, খরা, সবগুলার জন্য আমি বলতেছি যে প্রকৃতি দেবী অসন্তুষ্ট, তাহলে কিন্তু এটা বাহ্যিক দিক থেকে সাদৃশ্যপূর্ণ, আভ্যন্তরীণ দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে কোনো সাদৃশ্যতা নাই। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা কি থাকে? আভ্যন্তরীণ সাদৃশ্যতা থাকে, অর্থাৎ যদি মেইনলি যদি বৈজ্ঞানিক কোনো সাদৃশ্যতা থাকে, তাহলেই সেটা সাদৃশ্যমূলক, অর্থাৎ সাদৃশ্য। আর যদি এইরকম বাহ্যিক সাদৃশ্য হয়, করোনা, বন্যা, খরা সবগুলোকে এক করে দেয়, তাহলে সেটা হয়ে যায় লৌকিক ব্যাখ্যা। এদের কোনো বিষয়ভিত্তিক পার্থক্য দেখো। লৌকিক ব্যাখ্যায় যে বিষয়গুলা বর্ণনা করা হয় সেগুলো ভূত, পেতনি, অশরীরী, এই বিষয়গুলা। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনগুলা? মহাকর্ষ, মধ্যাকর্ষণ, বৃষ্টিপাত, আবহাওয়া, এই বিষয়গুলা। আচ্ছা, অনুপপত্তিগত পার্থক্য। অনুপপত্তিগত পার্থক্য কি? বৈজ্ঞানিক ব্যাখ্যায় যদি নিয়মকানুন মেনে না চলো, তাহলে অনুপপত্তি ঘটে। কিন্তু লৌকিক ব্যাখ্যায় বাছা কোনো অনুপপত্তি নাই, যেটা বলবে ওইটাই ঠিক, কারণ সে সব কিছুর উপরে। প্রক্রিয়াগত পার্থক্য, প্রক্রিয়াগত পার্থক্য বলতে আমরা কি বুঝি? বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হয়। ওকে, আর লৌকিক ব্যাখ্যার কোনো প্রক্রিয়া নাই, মনে আসছে বলে দিছে, শেষ। আচ্ছা দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ। এই বৈজ্ঞানিক ব্যাখ্যাকে যুক্তিবিদগণ তিনটা ভাগে ভাগ করে: একটা বিশ্লেষণ, একটা শৃঙ্খল যোজন, আর একটা অন্তর্ভুক্তি। ওকে, আমি তোমাদের এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই বিশ্লেষণ। সেটা হচ্ছে কি? এখন মনে করো আমি তোমাকে বলতেছি, একটা কথা বলতেছি যে শিক্ষা কি করে? একটা জাতিকে উন্নত করে। শিক্ষা কি করে? একটা জাতিকে উন্নত করে।
শিক্ষা কি করে? কে কে সঠিক উত্তর কোর্সে ভর্তি হয়ে যাও? সঠিক উত্তর কোর্স, আচ্ছা। তো দেখো এখানে বিশ্লেষণ জিনিসটা কি, কোনো একটা সংযুক্ত বা মিশ্র কার্যকে, কোনো একটা সংযুক্ত বা মিশ্র কার্যকে কি করবে? আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করবে। ওকে, আচ্ছা। এখন আমরা আসি মিশ্র কার্য জিনিসটা কি, যে কাজটা কি হয় না, এককভাবে সম্পূর্ণ হওয়া সম্ভব না। যেমন ধরো তুমি একটা মোটর সাইকেল চালাচ্ছ, কি চালাচ্ছ? মোটর সাইকেল। প্রথমে তোমাকে কি করতে হয়? ট্যাঙ্কে তেল দিতে হয়। প্রথমে যেটা করতে হয়, ট্যাঙ্কে তেল দিতে হয়। সেই তেলটা ইঞ্জিনে যায়, ইঞ্জিনটাকে পরিচালিত করে। তারপর তোমাকে স্টার্ট করতে হয়, অ্যাক্সেলারেটর চাপ দিতে হয়, ক্লাচ চাপ দিতে হয়, ধীরে ধীরে গাড়িটাকে রানিং করতে হয়। তারপর তুমি চালাতে পারো বিভিন্ন প্রসেস ফলো করার পর। এখন যদি আমি ডিরেক্টলি বলি যে মোটরসাইকেল চালানো, মোটরসাইকেল চালানো, তো মোটরসাইকেল চালানো বিষয়টার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো চলে আসে? এর আভ্যন্তরীণ একটা যে কার্য, মোটরসাইকেল চালানো একটা কাজ, কিন্তু এর মধ্যে অনেকগুলো কার্য লুকায়িত আছে। আবার ধরা যাচ্ছে যে ধান মাড়াই, বর্তমানে মেশিন দিয়ে কি ডিরেক্টলি ধান কর্তন করে বস্তায় প্যাক করা হচ্ছে। তো এই ধান মাড়াই, ধান কাটার কথা বলতেছি, তো তখন দেখা যাচ্ছে ধান কাটা হচ্ছে মেশিনারি প্রসেসে, সেই মেশিনটাকে চালাচ্ছে, আবার ধানগুলো কি হচ্ছে? প্যাক হচ্ছে, মানে মাড়াই হচ্ছে, মাড়াই হওয়ার পর আবার বস্তায় চলে আসতেছে একেবারেই বাজারজাত করার মতো অবস্থায়। তো দেখা যাচ্ছে এই যে একটা প্রসেস, এই প্রসেসটা কিভাবে সম্পূর্ণ হচ্ছে? একটা কার্য যে ধান মাড়াই, কিন্তু অনেকগুলো প্রসেস ফলো করতেছে, অনেকগুলো পদ্ধতি ফলো করতেছে, অনেকগুলো পর্যায় ফলো করতেছে। তো সেই পর্যায়গুলোকে যখন আমি বিশ্লেষণ করব পৃথক পৃথকভাবে, কোনো একটা মিশ্র কার্যকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাকে কি বলা হয়? বিশ্লেষণ বলে। কি বলে? বিশ্লেষণ বলে। আচ্ছা, এখানে পড়ে নিবা উদাহরণ সহ, ইনশাল্লাহ বুঝবা। এখানে নলকূপের একটা উদাহরণ দেওয়া আছে, দেখে নিবা। এখন আমরা যেটাতে যাব, বিশ্লেষণ গেল, এবার যেটা হচ্ছে শৃঙ্খল যোজন। তোমরা ক্লাসে দেখো 53-59 জন আছো এই মুহূর্তে। তো যে 59 জন আছো তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যস্ততার পরও ক্লাস করতেছ, আর বাকি যারা করতেছ না, আমাদের 10,000 স্টুডেন্ট, দেখো বাংলাদেশে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট, প্রতিটা স্টুডেন্ট পড়াশোনা করে, প্রতিটা স্টুডেন্ট ভালো ভালো কলেজে পড়ে, প্রতিটা স্টুডেন্ট বর্তমানে এইচএসসিতে A+, এসএসসিতে A+, এই বিষয়গুলো দেখা যাচ্ছে যদি একটু পড়াশোনা করো, ভালোভাবে মনোযোগ দিয়ে, সোজা বিষয়, অতটাও কঠিন না। আল্লাহ মানুষ কি করতেছে দেখো, রকেট নিয়ে চাঁদে যাইতেছে। কিছুদিন আগে নিভিডিয়া ওদের একটা ডাটা সেন্টার স্থাপন করলো স্পেসে। সেই জায়গায় আমাদের এই যুক্তিবিদ্যা, বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, অর্থনীতি, পৌরনীতি, এগুলো কিছুই না ভাই, ছোট বাচ্চার পড়াশোনা। তো এই বিষয়গুলো যদি তোমরা না বুঝো, পরীক্ষা একটা ভালো ফলাফল করতে না পারো, সেটা বড় আফসোসের বিষয়। হ্যাঁ, সেই জন্য কী করতে হবে? বিষয়টা আর কি পড়তে হবে। তোমরা যে লেভেলে আছো সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে, এফোর্ট দিতে হবে। এফোর্ট ছাড়া কোনো কিছুই হয় না। আর এফোর্ট জিনিসটা কোথা থেকে আসে জানো? একটা গোল সেট করতে হয়। মনে করো দেখো, তোমার লাইফে একটা আলটিমেট পড়ালেখার একটা উদ্দেশ্য থাকা উচিত, কিন্তু যদি তোমার কোনো উদ্দেশ্য না থাকে তাহলে হয় না। যেমন কিছু কিছু ছেলে পেলে অ্যাডমিশনে অনেক পরিশ্রম করার ওদের টার্গেট থাকে যে ইউনিভার্সিটিতে গিয়ে আড্ডা দিব। আড্ডা দেওয়া হয় কিন্তু পড়াশোনা হয় না। অনেক ছেলে পেলে, আমি হাসনাত ভাইয়ের কথা বলি, তোমরা হাসনাত ভাইকে চেনো, আমি ওনার প্রথম ক্লাস করেছিলাম ইংলিশের ফোকাস কোচিং সেন্টারে অ্যাডমিশনের সময়। তো দেখা যাচ্ছে ওনার একটা আলটিমেট গোল ছিল যে কী করবেন, শেষ পর্যায়ে এসে সেটাকে বাস্তবায়ন করেছেন। বুঝছো, নেতা হওয়ার যে একটা স্বপ্ন। তো এরকম প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য থাকতে হবে, আমি কেন এই জায়গাটায় আসছি, সেই গোলটা অ্যাচিভ করা লাগবে। তোমাকে নিজের পজিশন ক্রিয়েট করা লাগবে। তুমি বর্তমানে চাকরির বাজার অনেক কম্পিটিটিভ, কিন্তু নিজেকে যদি এমন করে গড়ে তুলতে পারো যে তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে একটা কোম্পানিকে, একটা নিয়োগ যে এমপ্লয়ার, তাকে তোমাকে এমপ্লয় করতে হবে। কারণ কি? তুমি যোগ্য, কম্প্যাটিবল সেই কাজটা করার জন্য। তাহলে তুমি বেকার থাকবা না, তুমি দেশের সম্পদে পরিণত হবা। নিজের প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে, উৎপাদনশীলতা বাড়াইতে হবে। এই প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা কিসের মাধ্যমে বাড়ে জানো? তোমাদের ডিসিপ্লিনের মাধ্যমে, রেগুলারিটির মাধ্যমে,
তুমি কতটা দায়িত্বশীল, কতটা রেসপন্সিবল তোমার কাজের প্রতি, এই বিষয়গুলো ধীরে ধীরে তোমাকে আগায় নিয়ে যাবে। তোমরা মনে করো যে এসএসসিতে জিপিএ 5 না পাইলে কী ক্ষতি, এসএসসিতে জিপিএ 5 না পাইলে কী ক্ষতি, জেএসসিতে জিপিএ 5 না পাইলে কী ক্ষতি, সিজিপিএ ভালো না থাকলে কী ক্ষতি। আসলে যখন তুমি একটা চাকরিতে যাবা, ভাইভাতে যাবা, তোমার রেজাল্টটা যখন দেখে, তারা যে শুধু রেজাল্ট দেখে তা কিন্তু না। একটা ভালো রেজাল্ট করতে অনেক ডিসিপ্লিন হতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, বাংলাদেশের মতো কান্ট্রিতে অনেক কিছু ব্যালেন্স করতে হয়। আরও যদি মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে হও, আরও অনেক কিছু ব্যালেন্স করে পড়ালেখা ঠিক রাখতে হয়। তো তুমি সব কিছু ব্যালেন্স করে একটা ভালো সিজিপিএ ধরে রাখতেছ, সেটাকে অবশ্যই তারা প্রায়োরিটি দেবে, তুমি প্রেফারেন্স পাবা, অগ্রাধিকার পাবা। তো সেই বিষয়গুলো মনে রেখে একটু ভালোভাবে পড়াশোনা করো। ওকে, এই পড়াশোনা প্রয়োজন, পড়াশোনা ছাড়া কোনো কিছুই সম্ভব না। সেই জন্য একটু চেষ্টা করো, এফোর্ট দাও যাতে ভালোভাবে পড়তে পারো। ওকে, আর পড়াশোনার পাশাপাশি সবসময় একটু ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করবা। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম এতক্ষণ, এখন যেটা পড়বো সেটা হচ্ছে শৃঙ্খল যোজন। কি পড়বো? শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজন জিনিসটা কি? দুইটা কাজের যে মধ্যবর্তী স্তর সেটাকে নির্দেশ করা। যেমন ধরো দুইটা কাজ, একটা কার্য আর একটা দূরবর্তী কারণ, এই দুইটা জিনিসের একটা মধ্যবর্তী স্তর থাকে। মনে করো আমি বলতেছি বাংলাদেশ গরিব, বা বাংলাদেশ কি গরিব, তার কারণ বলতেছি যে দুর্নীতিপরায়ণ। হ্যাঁ, বানানটা ভুল হতে পারে। ওকে, দেখো গরিব হওয়ার কারণ হিসেবে আমি কি বলতেছি? দুর্নীতিপরায়ণ একটা দেশ। তো দেখো গরিব, দুর্নীতিপরায়ণ। ওকে, আচ্ছা, এখন আমরা আসি এই গরিব এবং দুর্নীতিপরায়ণের মাঝখানে কোন পর্যায়ে আসতে পারে বলো তো? এই দুর্নীতি কিসের মাধ্যমে হয়? যেমন ধরো ফসল সমৃদ্ধি, তারপর বৃষ্টিপাত, নিয়মিত বৃষ্টিপাত। ওকে, মাঝখানে কি আসতেছে? ফসল। তাহলে সমৃদ্ধি হচ্ছে বৃষ্টিপাতের ফলে, কিন্তু মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভালো উৎপাদন হচ্ছে, সেই কারণে সমৃদ্ধি হচ্ছে। এই যে মাঝখানে যে দুইটা কারণ, একটা সমৃদ্ধি হচ্ছে বৃষ্টিপাতের কারণে, একটা কার্য হচ্ছে কি? সমৃদ্ধি। দেখো কার্য কি? সমৃদ্ধি, কারণ কি? বৃষ্টিপাত। কিন্তু এই যে কার্য এবং দূরবর্তী কারণের মাঝখানে কি আসতেছে? বৃষ্টিপাতের কারণে ভালো ফসল হচ্ছে, সেই ফসলটা বিক্রি করে আমাদের কি হচ্ছে? সমৃদ্ধি হচ্ছে, আমরা সমৃদ্ধি অর্জন করতেছি। তো দেখো সেই ক্ষেত্রে মাঝখানে যে কারণটা আমরা যুক্ত করলাম, মধ্যবর্তী কারণ, মধ্যবর্তী স্তর, সেইটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে শৃঙ্খল যোজন। ওকে, আচ্ছা, কি হলো? আরে বোট। তো দেখো আবার যদি কি যাই, গরিব এবং দুর্নীতিপরায়ণের দিকে যাই, তাহলে দেখো দুর্নীতিপরায়ণ হওয়ার কারণে আমরা কি করি? দুর্নীতি করি। এই দুর্নীতি আমাদের কি করতেছে? গরিব করতেছে। কারণ দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ওয়েলফেয়ার স্কিম যেগুলো গরিবদের উন্নতির জন্য সরকার অ্যাডপ্ট করে, সরকার গ্রহণ করে, কিন্তু বাস্তবায়ন হয় না। কিসের কারণে হয় না? আমরা দুর্নীতিপরায়ণ হওয়ার কারণে কি করি? দুর্নীতি করি। দুর্নীতি করার কারণে আমরা গরিব। মনে করো আমি একটা গ্রামে একটা পুকুর নিলাম চাষাবাদ করার জন্য। এখন চাষাবাদ করার জন্য একটা পুকুর নিছি, সেইখানে পরের দিন আমি মাছ ছাড়ছি অনেকগুলো টাকার, ধরো 1.5 থেকে 2 লাখ টাকার মাছ ছাড়ার পর পরের দিন কেউ এসে বিষ ফেলাই দিয়ে গেছে পুকুরে, সব মাছ মরে শেষ। আমি পুকুর নিলাম 20-25 লাখ টাকা দিয়া, 1.5-2 লাখ টাকা দিয়া মাছ ছাড়লাম, আমার সব টাকা শেষ। এখন দেখো পরবর্তীতে কি সেই পুকুরে আমার চাষ করতে ইচ্ছা করবে? করবে না। তাহলে দেখা যাচ্ছে পুকুরটাও পড়ে থাকবে, বিনিয়োগও কমে গেল, দেশের উন্নতি সম্ভব হচ্ছে না।
এরকম দুর্নীতিপরায়ণতা, অসততার কারণে, অসৎ হওয়ার কারণে আমাদের দেশের এই অবস্থা। তো এই যে মাঝখানে একটা কারণ নিয়ে আসলাম, দুর্নীতিপরায়ণ হওয়ার কারণে দুর্নীতি করি, সেই জন্য গরিব। বৃষ্টিপাত হওয়ার কারণে ফসল হয়, ফসল হওয়ার কারণে সমৃদ্ধি। এখন ব্যাখ্যার সাথে এই জিনিসটার প্রয়োজনীয়তা কি, অর্থাৎ ব্যাখ্যার সাথে এই জিনিসটার কি প্রয়োজনীয়তা আসলে কি। এখন মনে করো তোমাকে বলা হচ্ছে একজন বল খেলতে গেছে, বলি একটু নিচে যাই, মনে করো খেলতে গেছে, হ্যাঁ, খেলতে গিয়ে কি ভাঙছে, হাত ভাঙছে। কি করতে, খেলতে গিয়ে। এখন তুমি বলতেছ, বাড়ি আসছ, তুমি খেলতে গেছিলা মাঠে, মাঠ থেকে ফিরে আসছো, ফিরে এসে তোমার আম্মুকে বলতেছো আম্মু হাত ভেঙে গেছে। এখন তুমি বলতেছো খেলতে গিয়ে। এখন তোমার আম্মু জিজ্ঞেস করছে মাঝখানে কি হয়েছে, খেলতে তো গেছিলি, হাত তো ভাঙছে, কিন্তু কিভাবে ভাঙলো সেটা বল। এখন তোমাকে কি করতে হবে, মাঝখানে একটা ঘটনা ঢোকাই দিতে হবে যে খেলতে গিয়া দৌড়াইছি, জোরে দৌড়াইছি, রান নিতে গেছি ক্রিকেটের, ফিল্ডিং করতে গেছি, ক্যাচ করতে গেছি, হাত ভেঙে গেছে। তো কি বলা যায়, খেলতে গিয়ে কি করছে, ধরো কিপিং করছে, উইকেট কিপার ছিল, হ্যাঁ, একটা পেস বলারের বল এসে এইখানে লাগছে, তো লাগার কারণে কি হয়েছে, ভেঙে গেছে ওই আঙুল। এখন এসে বলতেছে খেলতে গিয়ে হাত ভাঙছে, কিসের কারণে ভাঙছে, উইকেট কিপার করার কারণে। এই যে হাত ভাঙা এবং খেলার মাঝখানে যে আরেকটা কারণ, আরেকটা জিনিস, আরেকটা ঘটনা, একটা দুর্বৃত্তি কারণ, একটা ঘটনা, মাঝখানে যে মধ্যবর্তী স্তর, সেটাকে যখন আমরা যুক্ত করব সেইটাকে বলা হচ্ছে শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজন অর্থাৎ সিরিয়ালি কোনটার পর কোনটা হলো, একটা সিকুয়েন্স থাকা উচিত। ওকে, বুঝেছ, শৃঙ্খল যোজন বুঝেছ, শৃঙ্খল যোজন বুঝেছ, আচ্ছা, আশা করছি বুঝছো। এখানে দেখো আরো উদাহরণ দেওয়া আছে শৃঙ্খল যোজনের, তাপ, বজ্রপাত ইত্যাদি বিষয়। দেখো কার্যটি যে দূরবর্তী কারণের নিকটবর্তী ফল, যে দূরবর্তী কারণের নিকটবর্তী ফল, দেখো কার্যটা কি, একটা দূরবর্তী কারণের নিকটবর্তী ফল, তা শৃঙ্খল যোজন প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায়। তাহলে কার্যটা যে একটা দূরবর্তী কারণের নিকটবর্তী ফল, সেটা কিসের মাধ্যমে বোঝা যায়, শৃঙ্খল যোজনের মাধ্যমে বোঝা যায়। এবং শৃঙ্খল যোজন কি করে, আমাদের মধ্যবর্তী স্তর জানতে সাহায্য করে, এবং ঘটনাটা কিভাবে ঘটলো, আসল কারণ, নিকটবর্তী কারণটা আমাদের সামনে কি করে, তুলে ধরে, দূরবর্তী কারণ পরে। এখন বলতেছে যে মনে করো আমি ক্লাসে গেছি, ক্লাসের জায়গাটা একজনের হাত ভাঙছে, কি হয়েছে, হাত ভাঙছে। এখন হাত ভাঙা স্যার এসে বলতেছে এই তোর হাত ভাঙছে কিভাবে, ওকে জিজ্ঞেস করছে, হ্যাঁ। এখন আরেকজন উঠে দাঁড়াইছে, বলতেছে স্যার ওই আমাকে গালি দিছে, স্যার ওই আমাকে কি করছে, গালি দিছে। তাহলে গালি দেওয়া আর হাত ভাঙার মধ্যে সম্পর্ক থাকতে পারে, যে পরবর্তীতে কি হয়েছে, হাতাহাতি হয়েছে, কিন্তু গালি দেওয়ার হাত ভাঙার সাথে প্রত্যক্ষ কোনো কিন্তু সম্পর্ক নাই, পরোক্ষ সম্পর্ক আছে। তখন মাঝখানে কি ঘটছে সেইটা যখন আমরা নিয়ে আসব, তখন সেটা হবে শৃঙ্খল যোজন। বুঝছো আমার কথা? আচ্ছা, তো দেখো কোনো কারণ এবং তার দূরবর্তী কার্যের মাঝখানে অনেক পর্যায় থাকে, কি থাকে, এই যে হাতাহাতি হতে পারে, ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে। সাধারণত আমরা এই পর্যায় বা স্তরকে কি করি না, লক্ষ্য করি না, এগুলাকে আমরা কি করি, অ্যাভয়েড করে চলি, এড়াই চলি। কিন্তু যদি আমরা এড়াই চলি ওই স্তরগুলোকে, তখন কিন্তু আমরা বাস্তব জিনিস সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো না। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় আসলে জিনিসটা যখন, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, একটা জিনিসের আসল কারণ তুলে ধরে। যখন আমরা কোনো জিনিসের আসল কারণ জানতে যাব, আসল বিষয় জানতে যাব, তখন কি হবে, তার দূরবর্তী কার্যের মধ্যবর্তী পর্যায়সমূহ আবিষ্কার অবশ্যই করতে হবে। আবিষ্কার কি করতে হবে, অবশ্যই করতে হবে। যদি আবিষ্কার না করি তাহলে সম্ভব না। ভাইয়া একটা সিকিউ ক্লাস নিলে ভালো হবে। আচ্ছা, ইনশাল্লাহ আগামী যে ক্লাসটা হবে সেটা সিকিউ এর উপর। ওকে, আচ্ছা, তো এই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, শৃঙ্খল যোজন প্রক্রিয়া বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে যেমন পর্যাপ্ত বৃষ্টিকে শস্য হওয়া, বা এই যেগুলো একটু আগে তোমাদের বোঝাইলাম। আচ্ছা, এখন তোমরা অনেকেই ক্লাস, আমি তোমাদের একটু র্যাঙ্ক করে দিচ্ছি,
হ্যাঁ, তোমরা ক্লাসের লাইভ রিভিউ করবে। এখন যে 60 জন আছো, 60 জনের কমেন্ট যেন আমি দেখতে পাই। মনে করো ক্লাসের ফুল মার্কস হচ্ছে 10, এইটার মধ্যে কত দিবা ক্লাসে? ওকে, ফুল মার্কস কত? 10। তো তোমরা এই 10-এর মধ্যে ক্লাসে কত দিবা সেটা একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে ভাই 10-এর মধ্যে এত দিব। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছ অবশ্যই। এখন আমি এসে অন্তর্ভুক্তিতে। অন্তর্ভুক্তি জিনিসটা কি? ফারেনহাইটে 9.5, আরে ভাই 0.5 কম দিয়ে দিছে আল্লাহ। দেখো, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের মধ্যে ফেলা হয়, অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা হয়, তাকে কি বলা হচ্ছে? অন্তর্ভুক্তি। আরেকবার ভালো করে একটু শোনো, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়ম, যে নিয়মটা কম বস্তুর বেলায় প্রযোজ্য, সেই নিয়মটাকে কি করব আমরা? সার্বিক বস্তুর বেলায় প্রযোজ্য করে দেব। এখন তোমাদের বলি, তোমরা ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা কে কে জানো? ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা অনেকেই জানো। রুনা আক্তার 8, ফারিয়া A+। আচ্ছা, তো দেখো, তোমরা অনেকেই জানো ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা, যে ইব্রাহিম আলাইসাল্লামের কি করা হয়? যখন তাকে আগুনে ফেলা হয় তখন তাকে কি করে? আগুন পোড়ায় না। এখন যদি তুমি ওই ঘটনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেও যে আগুন মানুষকে পোড়ায় না, আর নিজের হাত যদি আগুনের মধ্যে দেও, তাইলে তোমার অবস্থা কিন্তু খারাপ আছে ভাই, বুঝছ? সেই জন্য কি করতে হবে? ওই যে কম ব্যাপক যে জিনিসটা, সেটা অ্যাকসেপ্ট করা যাবে না, বুঝছ? সেটা এক্সেপশন, ব্যতিক্রম, সেটা ব্যতিক্রম। আবার যদি তুমি মনে করো মুসার মতো যদি ভাবো যে মুসা কি করছিল? সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানাইছিল। এখন সেই রাস্তা ধরে তুমিও যদি মনে করো যে আমি যদি সাগরের মাছ দিয়ে হাঁটি রাস্তা তৈরি হয়ে যাবে, তাহলে সেটা সম্ভব না। এই যেগুলো কম ব্যাপক নিয়ম, এগুলো হচ্ছে এক্সেপশনস, এগুলো হচ্ছে ব্যতিক্রম। তুমি অনেক জাদুকর দেখবা যে কি খাচ্ছে? আগুনের গোলা খাচ্ছে, কেরোসিন দিয়ে আগুন ধরাইছে, সেগুলো গিলতেছে, বাজিগর, এগুলো অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড, এগুলো ব্যতিক্রম। কিন্তু সাধারণ মানুষ কখনোই এই আগুনের গোলা ভক্ষণ করতে পারবে না, কারণ তার মধ্যে সে সহনশীলতাটা নাই, তার মধ্যে সে প্রশিক্ষণটা নাই। আবার তুমি অনেক মানুষ দেখবা যে মাথার চুল দিয়ে কি করতেছে? সাইকেল ঘোরাচ্ছে, সেটা অভ্যস্ত হয়েছে, সেটাতে হ্যাবিচুয়েটেড, সে সেটা করতে পারতেছে ইজিলি। কিন্তু তুমি যদি মাথার চুল দিয়ে সাইকেল ঘোরাইতে যাও, তোমার মাথা টাক হয়ে যাবে, কারণ তুমি সেটা অভ্যস্ত না। তো এই বিষয়গুলা মাথায় রেখে তোমাদের চলতে হবে। তো দেখা যাচ্ছে, তো দেখো একজনকে আমরা দেখছি যে কি করে বলো, একজনকে দেখছি কি মাথার চুল দিয়ে সাইকেল ঘোরায় বেঁধে। তো আমি কি বলতে পারি যে মানুষ মাথার চুল দিয়ে সাইকেল ঘোরাতে পারে? পারবো না, ব্যাখ্যাও প্রদান করতে পারবো না, কারণ সেটা কি নিয়ম? কম ব্যাপক নিয়ম। ওকে, আবার এটা ব্যাখ্যাও প্রদান করতে পারবো না যে আগুন মানুষকে পোড়ায় না, সেটা শুধু ইব্রাহিমের বেলায় হয়েছিল, তোমার আমার বেলায় হবে না, একদিন আগুনে হাত দিয়া দেখিও। তো এই যে কম ব্যাপক নিয়মগুলোকে কি করা হয়? অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। যেগুলো অধিক ব্যাপক নিয়ম সেগুলো কি করে দেওয়া হবে? অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। কোনো কমপ্লেক্সিটি রাখা যাবে না, কোনো তেরামি করা যাবে না। যেমন ধরো মধ্যাকর্ষণ এবং মহাকর্ষ শক্তির মধ্যে, যেমন ধর আমি এখানে দাঁড়াই আছি, আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা বস্তু কি করে? একটা জিনিস আরেকটা জিনিসকে আকর্ষণ করে। অর্থাৎ আমার হাতে যে কলমটা আছে এটা আমাকে টানতেছে, আমি এটাকে টানতেছি। সামনে যে মোবাইল ফোনটা বসা আছে ওটা আমাকে আকর্ষণ করতেছে, আমিও তাকে আকর্ষণ করতেছি। অর্থাৎ আমার ভরের কারণে তাকে আমার দিকে টানতেছি। কিন্তু অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ শক্তির কারণে, পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ, মহাবিশ্বের যে মহাকর্ষ শক্তি, এগুলার কারণে কোনোটার দিকে কি যাচ্ছে না? ছুটে যাচ্ছে না, প্রত্যেকটা তার নিজ অক্ষপথে স্থাপিত আছে। তো দেখো এই মধ্যাকর্ষণ শক্তিকে আমরা কার অন্তর্ভুক্ত করে দিলাম? মহাকর্ষ শক্তির। কার অন্তর্ভুক্ত করে দিলাম? মহাকর্ষ শক্তির। এই যে অন্তর্ভুক্ত করে দেওয়া কম ব্যাপক নিয়ম, আমাদের দুইজনের মাঝখানে যেটা নিয়ম, সেটাকে আমি আশেপাশের সব বস্তুর মধ্যে বন্টন করে দিলাম, তখন সেটা হয়ে গেল অধিক ব্যাপক নিয়ম। এই যে কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপকের নিয়মের অন্তর্ভুক্ত করে দেওয়াই হচ্ছে, তো কম ব্যাপক নিয়মের যে ঘটনা সেটাকে অধিক ব্যাপক নিয়মের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে কি? অন্তর্ভুক্তি। ওকে, আচ্ছা, সেটা এখানে বলা আছে।
দেখো ভালোভাবে, উদাহরণগুলো দেওয়া আছে অন্তর্ভুক্তির, সেটা দেখে নিবা। ওকে, আচ্ছা, এই যে আলোর সুখ দুঃখ গরলতা উল্লেখ ইত্যাদি বিষয়। আচ্ছা, এখানে একটা চিত্র আছে, চিত্রটা অঙ্কন করা সম্ভব হয়নি। দেখো, বেশি ব্যাপক বা সার্বিক নিয়ম, কম ব্যাপক বা বেশি নিয়ম। যেমন ধরো, কিন্তু আমাদের বোর্ড তো ফাংশন করে না প্রপারলি, তাহলে কেমনে হবে বলো? এই যে বোর্ডের ফাংশনিং অফ। এখন আমি যদি বলি, এখন বলো, এই যে বোর্ড কাজ করতেছে না, আমি যদি বলি বোর্ডকে ভূতে ধরছে, কাজ করতেছে না, এটা লৌকিক ব্যাখ্যা না বৈজ্ঞানিক ব্যাখ্যা? কমেন্ট করে জানাও। ওকে, এই যে বোর্ড কাজ করতেছে না, আমি যদি বলি যে বোর্ডকে ভূতে ধরছে বা জিনে আসর করছে, তখন এটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা না লৌকিক ব্যাখ্যা? কমেন্ট করে জানাও, বলো। যদি বলি যে বোর্ড কাজ করছে না, এটা ভূতে ধরছে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা না লৌকিক ব্যাখ্যা? বলো। দেখো, বেশি ব্যাপক বা সার্বিক নিয়ম, মনে করেন এটা বেশি ব্যাপক, তাহলে এই বেশি ব্যাপক নিয়মটাকে, এই যে বেশি ব্যাপক নিয়ম, এই বেশি ব্যাপক নিয়মের এই যে কম ব্যাপক নিয়মটা আছে না, এই কম ব্যাপক নিয়মটাকে আমরা এর অন্তর্ভুক্ত করে দিব। ওকে, আবার বেশি ব্যাপক বা সার্বিক নিয়ম, কম ব্যাপক বা বিশেষ নিয়ম। আবার দেখো, এরকমও হতে পারে, কি হতে পারে? এটা বেশি ব্যাপক হতে পারে, হ্যাঁ, আর বাইরেরটা কি হতে পারে? কম ব্যাপক। তখন এই বেশি ব্যাপক নিয়মটা দ্বারা বাইরের যে কম ব্যাপক নিয়মটা সেটা প্রভাবিত হবে। অর্থাৎ যেটাই বেশি ব্যাপক হোক, যেটা আমাদের কাছে উপস্থিত বা অনুপস্থিত, যেটাই বেশি ব্যাপক হবে সেইটা দ্বারা কম ব্যাপক জিনিসটা প্রভাবিত হবে। এই যে লৌকিক ব্যাখ্যা, তোমরা বুঝে ফেলেছ, এটা হচ্ছে কি ব্যাখ্যা? লৌকিক ব্যাখ্যা। ওকে, আচ্ছা। কিন্তু আমি যদি বলি, এখন বলো, আমি যদি বলি যে বোর্ড ফাংশন করেনি, অর্থাৎ অফ হয়ে গেছিল আমাদের সফটওয়্যারের ত্রুটির কারণে, তখন সেটা কি লৌকিক ব্যাখ্যা না বৈজ্ঞানিক ব্যাখ্যা? যদি বলা হয় সফটওয়্যার ত্রুটির কারণে আমাদের বোর্ড হ্যাং হয়ে গেছিল, তখন সেটা লৌকিক ব্যাখ্যা না বৈজ্ঞানিক ব্যাখ্যা? বলো। এখানে একটু এখন আসি বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণের সীমাবদ্ধতা। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কি থাকে? একটা লিমিটেশনস থাকে। আমরা সব কিছুর বেলায় সেই জিনিসটাকে প্রয়োগ করতে পারি না। যেমন দেখো, এখানে যে বিষয়গুলো বলা আছে, সার্বিক নিয়মকে কি করা যায় না? ব্যাখ্যা করা যায় না। যে জিনিসটা সার্বিক, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সার্বিক একটা নিয়ম, এগুলোর কোনো ব্যাখ্যা প্রদান করতে হয় না। কেন হয়? কারণ এটা একটা সার্বিক ইউনিভার্সাল ট্রুথ। মানুষ হয় মরণশীল, কেন মরণশীল ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আচ্ছা, আচ্ছা। চেতনার মৌলিক অবস্থাকে ব্যাখ্যা করা যায় না। মানুষের ইমোশনস, ফিলিং, আবেগ, উচ্ছ্বাস, এগুলো কি করতে পারবা না? ব্যাখ্যা করতে পারবা না। যদি ব্যাখ্যা করতে যাও তাহলে তোমাকে কি হতে হবে? আল্লাহ হতে হবে। সেটা সম্ভব না মানুষের পক্ষে। ওকে, আচ্ছা। তো সেই জন্য কি বলা হচ্ছে? চেতনার মৌলিক অবস্থাকে ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, 3 নম্বর যে নিয়ম, জড় পদার্থের মৌলিক গুণ ব্যাখ্যা করা যায় না। জড় পদার্থের যে মৌলিক গুণগুলো থাকে, ইলেকট্রন, প্রোটন, এগুলো কোথা থেকে আসলো, কেন আসলো, তখন তুমি ব্যাখ্যা করতে পারবা না। ওকে, আচ্ছা। কোনো বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় না। কোনো একটা বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য, ওটা আর কোনো বস্তুতে নাই। তুমি ওটার না সাদৃশ্য খুঁজতে পারবা, না কার্যকারণ নিয়ম খুঁজতে পারবা, বা অন্য কোনো বিষয় নিয়ে আসতে পারবা, রিলেট করে পড়াইতে পারবা। সেই জন্য এই স্বকীয় বৈশিষ্ট্যগুলা, যেগুলো একটা মাত্র বস্তুর বেলা প্রযোজ্য, সেগুলোকে ব্যাখ্যা করা সম্ভব না। ওকে, যেমন মুসা আলাইসাল্লামের মোজেজা, কি পাঠায়? ফাঁক করে দিল, সাগর ফাঁক করে দিল, তুমি ব্যাখ্যা করতে পারবা না। ঈসা আলাইসাল্লামের মোজেজা কি? মৃতকে জীবিত করতো, তুমি ব্যাখ্যা করতে পারবা না। অন্ধকে চক্ষু শক্তি দান করতো, ব্যাখ্যা করতে পারবা না। ইব্রাহিম আলাইসাল্লামের মোজেজা, আগুনে ফেললো তারপরও পুড়লো না, এগুলো তুমি ব্যাখ্যা করতে পারবা না, এগুলো স্বকীয়। ওকে, আচ্ছা। জগতের উৎপত্তির ব্যাখ্যা করা যায় না।
পৃথিবী কিভাবে সৃষ্ট, পৃথিবী কিভাবে সৃষ্ট, জগৎ কিভাবে সৃষ্ট, আদম আল্লাহ কিভাবে সৃষ্ট, এই বিষয়গুলো ব্যাখ্যা করা অসম্ভব। ওকে, এগুলো বিশ্বাস করতে হয়। হ্যাঁ, মানুষের বিশ্বাস কি করে, মানুষের মনে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আসে। হ্যাঁ, সূরা হাশরে বলা হয়েছে যে তোমরা যারা আল্লাহকে ভুলে গেছো, আল্লাহ তাদেরকে ভুলাই দেয়। অর্থাৎ যারা আল্লাহকে ভুলে যায় তারা নিজেদের ভুলে যায়। মনে করো তোমাদের একটা কনফিডেন্স নাই আল্লাহর উপর, তোমাদের নিজেদের উপরও কনফিডেন্স লো হয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি যে কর্মটা করব সেটার ফল অবশ্যই আল্লাহ আমাকে দিবে, আল্লাহর উপর যদি আস্থা রাখো, তাহলে তোমাদের নিজের উপর একটা আস্থা তৈরি হবে, না আল্লাহ আছে। চল, সূরা ফ্রেডরিক নিটশে, কার্ল মার্কস, তারপর ফ্রান্স কাফকা, এনাদের মধ্যে কি আল্লাহ বলতে কিছুই নাই। অধিকাংশ ফিলোসফারদের মধ্যে আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু আল্লামা ইকবাল পাকিস্তানের একজন ফিলোসফার, মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, তো ইসলামিক ফিলোসফার আর কি। উনি বলতেছেন সূরা আলাকের 2, 3, 4, 5 নম্বর আয়াতে বলতেছেন, দেখো প্রতিটা মানুষের এই ম্যানার কি, যে আমরা পাপ করব, ভুল করব। প্রতিটা মানুষে চায় যে হারাম পথে টাকা ইনকাম করি, হারাম পথে টাকা ইনকাম করে কি করি, সমাজে প্রতিপত্তি প্রভাব খাটাই। কিন্তু ভাবে কি, যদি ভাবে যে আল্লাহ নাই, যদি নাস্তিক হয়, তাহলে তার কাছে মাফ করা অনেক সোজা। কিন্তু যারা আস্তিক, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যে আল্লাহ আমাদের শাস্তি দেবে, পাকড়াও করবে, তিনি পরাক্রমশালী, তার পক্ষে কিন্তু পাপ করা সম্ভব না, তার পক্ষে বিপথেও যাওয়া সম্ভব না। তো এই বিষয়গুলা যদি জানতে চাও, সেটা যুক্তিবিদ্যার মাধ্যমে সম্ভব না, এই বিষয়গুলো ব্যাখ্যার বাইরে। হ্যাঁ, এগুলো বিশ্বাস করতে হয়। ওকে, আচ্ছা, আর যেগুলো ব্যাখ্যার অন্তর্ভুক্ত সেগুলো আমরা পড়তেছি। ওকে, ব্যাখ্যার অন্তর্ভুক্ত বিষয় কি, দেখো ব্যাখ্যা কেন প্রয়োজন, আবার ব্যাখ্যা থাকা কেন প্রয়োজন। মনে করো যদি আবার এক্সেপশনস হয় যে আগুন পোড়ায় না, ইব্রাহিমের মতো যদি আমরা ধরে নেই যে আগুন পোড়াবে না, এই এক্সেপশনসগুলো ধরে নিলে তুমি কিন্তু সায়েন্সের কোনো নিয়ম আবিষ্কার করতে পারবে না, কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারবে না। তুমি রাসায়নিক বিক্রিয়া যদি সূত্রগুলো সঠিকভাবে জেনারেলাইজ করতে না পারো, তুমি কোনো নিয়ম আবিষ্কার করতে পারবে না। যদি এক্সেপশন ধরে নিয়ে কাজ করো, অর্থাৎ ব্যতিক্রম বিষয়গুলো ধরে নিয়ে কাজ করো, তাহলে এই পৃথিবী এত অ্যাডভান্স হইতো না, ব্যাকওয়ার্ডই থেকে যাইতো। ওকে, আচ্ছা, এখন দেখো যেসব বিষয় সম্পূর্ণরূপে অনন্য তাদের ব্যাখ্যা সম্ভব নয়। কোন বিষয়গুলা, যেগুলো একদম অনন্য বিষয়, একদম হাই ট্যালেন্ট, যেমন অর্জুনকে চেনো, মহাভারতের অর্জুন, শ্রীকৃষ্ণ কি করত, পুরো বৃন্দাবন হাতের একটা আঙুলের উপর নিয়েছিল, মাথুরা বৃন্দাবন। তো দেখা যাচ্ছে পুরো বৃন্দাবন একটা আঙুলের উপর। অন্যান্য বিষয় এগুলোর ব্যাখ্যা প্রদান করা সম্ভব না, বুঝছো। আবার রাবণ, অর্জুন অনেক দূরের লক্ষ্য ভেদ করতে পারত, এই বিষয়গুলো ব্যাখ্যা প্রদান করা সম্ভব না। এখানে সারসংক্ষেপ দেওয়া আছে। আবার আল্লাহ, মোহাম্মদ, বিভিন্ন নবী রাসূলের মুজিজা, বিভিন্ন ধর্মীয় প্রবক্তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, ফিলোসফি, এই বিষয়গুলোর ব্যাখ্যা প্রদান করা আলটিমেটলি সম্ভব না। এই বিষয়গুলো বিশ্বাস করার বিষয়। কিন্তু যদি তুমি বিশ্বাস করতে না চাও, তাহলে সেটা তোমার বিষয়। ওকে, তুমি বিশ্বাস করবা কি করবো না, করবা কি করবা না, সেটা একান্তই তোমার বিষয়। তো দেখা যাচ্ছে ব্যাখ্যা প্রদান সম্ভব হলে, বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি প্রদান করা সম্ভব হয়, তাহলে কোনো বিষয় সম্পর্কে আমাদের ধ্যান ধারণা ক্লিয়ার হয়, সুস্পষ্ট হয়। আবার যদি সুস্পষ্ট ধ্যান ধারণা না হয়, তখন আমরা লৌকিক ব্যাখ্যা প্রদান করে পার হতে যাই, কিন্তু লৌকিক ব্যাখ্যা কোথাও প্রযোজ্য হয় না। তো ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো। তো কতটা হেল্পফুল ছিল, কতটা হেল্পফুল ছিল না, সেটা তোমরা ভালো জানো। ওকে জোহা, তো একটু ভালোভাবে ক্লাসগুলো করার, রুটিন মেনে ডিসিপ্লিন রেখে সব কিছু করার চেষ্টা করে। এই যে প্রিন্সেস বর্ষা চেনে, মহাভারতের কৃষ্ণ অর্জুন। অর্জুনের ছেলেকে অভিমন্যু, না, অনেক ট্যালেন্টেড ছিল। কি করে অভিমন্যু, চক্রভিউ ভেঙে ফেলে। চক্রভিউ ভেঙে সেই যুদ্ধ করে। মহাভারতের একজন নেতা, সামরিক, মারাত্মক লেভেলের। ওকে, তোমরা ক্লাস ভালোভাবে বুঝেছো। এই জোহা, লাইভটা শেষ হয়েছে। তো
ঠিক আছে, থাকো। আর ভাইয়া কালকে আমি ভর্তি হবো ফুল কোর্সে। আমি তোমাদের আবার বলতেছি, মানুষ যে কোনো একটা ডিসিশন নেওয়ার সময় বর্তমান সময়ে, বুঝছো, যে জিনিসটা কনসিডার করে সেটা হচ্ছে কোনো একটা জিনিসের কস্ট, অর্থাৎ সেটা কত টাকা লাগতেছে, কত সময় লাগতেছে, কত এফোর্ট লাগতেছে, সেই বিষয়গুলো। তো দেখা যাচ্ছে কোর্সগুলোর কোর্স ফি অনেক কম, যেমন অনশর্ট এমসিকিউ প্র্যাকটিস করতে পারতেছে, শুধু এমসিকিউ ভাই, বোর্ডে এর বাইরে কোনো এমসিকিউ আসবে না, আমরা গ্যারান্টি দিতে পারবো, কারণ বোর্ড প্রফেসরদের এর বাইরে কোশ্চেন করার মতো জায়গা নেই বইয়ের বাইরে। তো দেখা যাচ্ছে সব ক্লাসগুলো যদি করো এমসিকিউ 30 মার্ক শেষ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, হ্যাঁ, থাকো।